আমাদের উপস্থিত আছেন আমাদের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আছেন আমাদের সাথে এখন আমাদের মাননীয় সিনিয়র সচিব এম জিয়াউল আলম সিএএ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর নির্বাহী পরিচালক পার্শ্ববর্তীদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আজকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। তো আমি আমাদের অনুষ্ঠানের প্রথমে আমাদের স্বাগত বক্তব্য জানানোর জন্য অনুরোধ করছি আমাদের আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মুজিবুল হক স্যার। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্প পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্প পক্ষ থেকে আমরা কোভিড-19 সিচুয়েশন যখন ঘনীভূত হচ্ছিল তখনই আমরা ৩টা প্ল্যাটফর্ম সংযুক্ত করেছি। একটি হলো ফুড ফর নেশন এবং একটি হেলথ ফর নেশন এবং একটা এডুকেশন ফর নেশন। এডুকেশন ফর নেশনের আওতায় ইতিমধ্যে আমরা নন ফরমাল এডুকেশনের কিছু কার্যক্রম আমরা পরিচালনা করেছি। আমরা চিন্তা করলাম যে দীর্ঘদিন যাবৎ আমাদের ছেলেমেয়েরা বাসায় বসে আছে। বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর যারা এবং ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীরা যারা আছে তাদের কিন্তু এখন কোচিং এ যাওয়া হচ্ছে না, তাদের বাসায় টিচাররা আসছে না এবং তারা স্কুল কার্যক্রম পরিচালনা করতে পারছে না। তো এই মুহূর্তে আমরা চিন্তা করলাম যে আমাদের যে স্কুলের যে দৈনন্দিন কার্যক্রম সেটা পরিচালনা করার জন্য আমরা একটা পাইলটিং কার্যক্রম শুরু করব। সেটা চিন্তা করে আমরা রেসিডেন্সিয়াল স্কুলের সাথে স্কুলের কলেজের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারা আমাদের আবেদনে সাড়া দেয়। আমরা ঈদের আগে একটা পাইলটিং কার্যক্রম সম্পাদন করেছি এবং পাইলটিং এর মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েটের একটি ক্লাস এবং নবম শ্রেণীর একটি ক্লাস পরিচালনা করেছি। পরিচালনা করে আমরা দেখলাম যে এই মডেলটাকে আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি। সেই ফলশ্রুতিতে আজকে আমরা চেষ্টা করছি যে প্রতিদিন 4টা ক্লাস আমরা আমাদের স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া কলেজ থেকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাব এবং রেসিডেন্সিয়াল স্কুলের প্রিন্সিপাল সাহেব এবং যারা ক্লাস টিচার আছেন তারা আমাদের সাথে সংযুক্ত থেকে ছাত্রছাত্রীদেরকে তাদের কার্যক্রমে কিভাবে সংযুক্ত হবে এবং তাদেরকে জুম আইডি পাসওয়ার্ড এগুলো দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের মাননীয় তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আমাদের আইসিটি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব এম জিয়াউল আলম এবং শিক্ষা সচিব জনাব মাহবুব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আমাদের বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব স্যার এবং রেসিডেন্সিয়াল স্কুল এবং কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব মুজিবুল হক, প্রজেক্ট ডিরেক্টর, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ একাডেমি। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের উপকার জননেত্রী শেখ হাসিনা 2016 সালে আমাদের এই ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ একাডেমি গঠনের জন্য অনুমতি দেন এবং এই একটি উদ্ভাবনীমূলক প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের একটা স্টার্টআপ কালচার এবং ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করার জন্য কাজ করে চলেছে গত 4 বছর ধরে। তো আমি আজকে যারা উপস্থিত আছেন আমাদের এই এডুকেশন ফর নেশন যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি সেটার আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ করে আজকে আমাদের সিনিয়র সচিব আইসিটি বিভাগ জনাব এম জিয়াউল আলম এবং আমাদের সম্মানিত শিক্ষা সচিব জনাব মাহবুব হোসেন এবং আজকে উপস্থিত আছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ জনাব শামীম এবং আমাদের আজকের যিনি প্রেজেন্টেশনটি এবং পুরো বিষয়টি তুলে ধরবেন আদনান এবং স্নেহের ছাত্র বন্ধুগণ এবং শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম, আদাব। ইতিমধ্যেই প্রজেক্ট যেটা বলেছেন যে আমাদের এডুকেশন ফর নেশন কি উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছি। আমরা মূলত গত 8 মার্চ যখন বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী প্রথম শনাক্ত হলো তারপর থেকেই
আমরা আসলে আইসিটি বিভাগ, আমাদের বেসরকারি যারা উদ্যোক্তা আছেন এবং যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এবং গবেষক উদ্ভাবক আছেন, প্রত্যেকের সাথে আমরা মত বিনিময় করে এই করোনা ভাইরাস কালীন সময়ে আমরা কিভাবে নতুন পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে নিতে পারি এবং আমাদের শিক্ষা, স্বাস্থ্য, জরুরি খাদ্য সরবরাহ, ইন্টারনেট কানেক্টিভিটি, সাইবার সিকিউরিটি এবং সাথে সাথে ঘরে বসে বিনোদন, এগুলো কিভাবে আমরা চলমান রাখতে পারবো সে বিষয় নিয়ে আমরা একেবারে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকি। এবং 16 মার্চ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমরা বিষয়গুলো তুলে ধরি এবং 20 মার্চ আমরা সাংবাদিক বন্ধুদের সামনে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, জরুরি সরবরাহ, ইন্টারনেট এবং ঘরে বসে বিনোদন, এই বিষয়ে আমাদের একটা কন্টিনিউটি প্ল্যান আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে তুলে ধরি এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী 23 মার্চ অনুমোদন দেন আমাদেরকে যে আমরা বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থাগুলির সাথে আমরা সমন্বয়ের ভিত্তিতে কিভাবে যেন আমাদের ছাত্রছাত্রীরা ঘরে বসে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে পারে এবং দেশের সকল মানুষ যাতে ঘরে বসে চিকিৎসা কার্যক্রমে সহায়তাটা পেতে পারে এবং জরুরি খাদ্যের প্রয়োজন হলে সেগুলো খাদ্য, ঔষধ ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি, ইন্টারনেট কানেক্টিভিটি কিভাবে আমরা চলমান রাখতে পারি, এমনকি এই দীর্ঘ মেয়াদে ঘরে বসে যাতে মানসিকভাবে একজন মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য তাদের ঘরে বসে বিনোদনের ব্যবস্থা আমরা প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ মেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করি এবং সেই অনুযায়ী কাজ শুরু করি। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ টেলিভিশনের যে সংসদ টেলিভিশন যে আছে, মাননীয় স্পিকার মহোদয়ের অনুমতিক্রমে আমরা সেখানে গত 18 মার্চ থেকেই আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলমান রেখেছি। পাশাপাশি আমরা আমাদের অনলাইন যতগুলো প্ল্যাটফর্ম আছে, আমাদের eduhub.gov.bd, সেখানেও কিন্তু সকল আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ের যত শিক্ষা উদ্যোক্তারা আছেন তাদের সেই কন্টেন্টগুলো আমরা সেখানে এনেছি। প্রায় 20,000-এরও বেশি কন্টেন্ট, 30টি প্রতিষ্ঠানে বেশি পার্টনার আমাদের সেই eduhub.gov.bd তে কাজ করছে। এর সাথে আমাদের মুক্তপাঠ, যেখানে চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী তাদের প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলমান আছে অনলাইনে এবং অন্যান্য যত শিক্ষা উপকরণগুলো আছে এবং শিক্ষা যতগুলো ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো আমরা রাখছি। কিন্তু দেখা যাচ্ছে যে গত প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে যেহেতু স্কুল বন্ধ এবং অন্যান্য সকল কার্যক্রম আর কি একেবারেই বন্ধ অবস্থায় ছিল, তাই আমরা চিন্তা করেছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রাইভেট স্কুল এবং কলেজ তারা কিন্তু তাদের অনলাইন ক্লাসগুলো শুরু করেছে, অর্থাৎ সরাসরি ছাত্র এবং শিক্ষকের একটা অনলাইন প্ল্যাটফর্ম ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ তারা শুরু করেছে। কিন্তু আমাদের সরকারি পর্যায়ের স্কুল, কলেজ তারা যেন কোনোভাবে পিছিয়ে না থাকে এবং কোনো কারণে যাতে এই শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সেটি নিয়েই আমাদের স্টার্টআপদেরকে নিয়ে আমাদের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ একাডেমি স্টার্টআপ বাংলাদেশ প্ল্যাটফর্মে এই এডুকেশন ফর নেশন প্ল্যাটফর্মটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে। ইতিমধ্যে আমরা ফুড ফর নেশন প্ল্যাটফর্মটি লঞ্চ করেছি এবং যেখানে সারা দেশের কৃষক, ফসল এবং ফল উৎপাদকদের সাথে ক্রেতাদের একটা সংযোগ আমরা স্থাপন করতে পেরেছি। ঠিক একই রকম ভাবে এখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সেতুবন্ধন রচনার জন্যই আমরা এডুকেশন ফর নেশন এই প্ল্যাটফর্মটি আমরা লঞ্চ করতে যাচ্ছি আজকে। শুধুমাত্র রেসিডেন্সিয়াল মডেল কলেজ দিয়ে এটি শুরু হচ্ছে, কিন্তু শুধুমাত্র রেসিডেন্সিয়াল মডেলের জন্য এটা সীমাবদ্ধ থাকবে না। এখানে আমাদের সম্মানিত শিক্ষা সচিব আছেন। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি সরকারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজে আমাদের এই এডুকেশন ফর নেশন প্ল্যাটফর্মটি কাজে লাগাতে চাই। এর জন্য প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহায়তা এবং অন্যান্য কারিগরি সহায়তা যেটাই লাগুক সেটা আমরা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে সেই স্কুল বা কলেজ অথবা শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক আমরা সেটা দেব। কারণ আমরা লক্ষ্য করছি যে সারা বিশ্বে এখন যে মহামারীটা আমাদের মোকাবেলা করতে হচ্ছে এটা কিন্তু স্বল্প মেয়াদী থাকছে না, এটা কিন্তু আগামী 2 মাস, 6 মাস
এমনকি কয়েক বছর পর্যন্ত আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। তাই আমাদের আসলে এই নতুন যে একটা পরিবর্তিত পৃথিবী, তার সাথে আমাদেরকে মানিয়ে নেওয়ার জন্য, অভ্যস্ত হওয়ার জন্য প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। আর বিশেষ করে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং সকল বাণিজ্যিক কার্যক্রম এটাকে যদি চলমান রাখতে আমরা চাই, তাহলে প্রযুক্তি একমাত্র চালিকা শক্তি। তাই আমাদের যেই বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা গত ১১ বছরে আমরা যে ডিজিটাল বাংলাদেশের যে সুফলটা দেশের ১৭ কোটি মানুষকে আমরা দিতে পারছি দেশে এবং প্রবাসে, সেটা যেন চলমান থাকে। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা কার্যক্রম যেন চলমান থাকে, তার জন্য আমরা প্রযুক্তিকেই মূল চালিকা শক্তি হিসেবে কাজে লাগাতে চাই। তো সেই কারণে আজকে আমরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে তারা আসলে দেশের প্রকৃতপক্ষেই যে একটা মডেল শিক্ষা প্রতিষ্ঠান, আজকে আবারও তারা এটা প্রমাণ করলো যে সবার প্রথম তারা এই অনলাইন ক্লাসটা শুরু করতে যাচ্ছে। এবং এই মডেলটাকে আমরা ধাপে ধাপে শহর থেকে গ্রাম, কেন্দ্র থেকে প্রান্ত প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে চাই। শুধুমাত্র করোনা ভাইরাস চলমান সময়ই নয়, করোনা ভাইরাস পরবর্তী অবস্থায়ও যাতে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার করে শিক্ষা কার্যক্রমকে আমরা বৈষম্যমূলক যাতে না থাকে, যাতে বৈষম্যহীন একটা শিক্ষা ব্যবস্থা আমরা সবার জন্য সমানভাবে উপহার দিতে পারি, তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ আমাদের এখানে যেই বিষয়টি লক্ষণীয়, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যাদের সম্পদ আছে, যাদের হয়তো প্রযুক্তিগত দক্ষতা আছে, ইন্টারনেট কানেক্টিভিটি আছে অথবা ডিজিটাল ডিভাইস আছে, তারাই কেবলমাত্র অনলাইন ক্লাসে যুক্ত হতে পারছে। এবং অন্য যাদের হয়তো ইন্টারনেট কানেক্টিভিটি নাই কিংবা যারা হয়তো ডিজিটাল ডিভাইস হয়তো তারা কিনতে পারে না বা নেওয়ার মতো সামর্থ্য নেই, তারা যেন পিছিয়ে না পড়ে, তার জন্য কিন্তু আমরা আইসিটি বিভাগ থেকে আমরা ৩৩৩ যেটা আমাদের ন্যাশনাল কল সেন্টার আছে, সেটার সাথে আমরা নতুন একটি সুবিধা যুক্ত করেছি। আমাদের এখানে সম্মানিত শিক্ষা সচিব আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী, উপমন্ত্রীর সাথে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি। আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই সেই সার্ভিসটাও আমরা চালু করতে পারবো। যার ফলে ৩৩৩৬ এই নাম্বারে ফোন করলে যেকোনো কেউ সে ফোনেই কিন্তু শিক্ষকদের সাথে যুক্ত হতে পারবে। প্রায় ২৫০০ জন শিক্ষক সেখানে যুক্ত হয়েছেন। প্রায় ৪.৫ লক্ষ ছাত্রছাত্রী সেখানে ইতিমধ্যে নিবন্ধন করেছেন। আমরা এটা সবার জন্য উন্মুক্ত করে দেব। কারণ পাঠ্যপুস্তক তো সবার কাছে আছে, সিলেবাস সবার কাছে আছে। ফলে যদি একজন শিক্ষক সেই ছাত্র বা ছাত্রীকে যদি ফোনের মাধ্যমে টোল ফ্রি নাম্বারের মাধ্যমে যদি গাইড করতে পারে যে তুমি তোমার পাঠ্যপুস্তকের এখানে যাও, এটা পড়ো, না বুঝলে যদি ছাত্রছাত্রী তার শিক্ষকের কাছে পরামর্শ নিতে পারে, তাহলে কিন্তু আমরা এই শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখতে পারবো এবং এটাকে একটা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম হিসেবে আমরা তৈরি করতে পারবো। যদি এই অবস্থা সেপ্টেম্বর পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত আমাদের চলমান থাকে, যদি স্কুল, কলেজ এগুলো যদি খোলা সম্ভব না হয়, তাহলে ক্লাস 2 থেকে 12 পর্যন্ত যারা ইন্টারনেট আছে তারা তো এরকম অনলাইন ক্লাসে আসতে পারবে। আমরা এডুকেশন ফর নেশন প্ল্যাটফর্মে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে কোনো প্রতিষ্ঠান যদি আগ্রহী হয়, তারা আমাদের আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশ প্ল্যাটফর্মে এডুকেশন ফর নেশনে তারা আবেদন করলে আমরা সেই ব্যবস্থা করে দেব। দ্বিতীয়ত হচ্ছে যে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস হচ্ছে। এবং তৃতীয়ত হচ্ছে যে ইউটিউব, আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য জায়গায় এই কন্টেন্টগুলো থাকছে। চতুর্থত হচ্ছে যাদের টেলিভিশন নাই, ইন্টারনেট নাই, ডিজিটাল ডিভাইস নাই, তারাও যেন শিক্ষকদের পরামর্শ গ্রহণ করতে পারে। তার জন্য বিনামূল্যে ৩৩৩৬ এই নাম্বারে ফোন করে তারা কিন্তু তাদের এই শিক্ষাগত সহায়তাটা তারা পেতে পারবে। তো আমরা আসলে বৈষম্য মুক্ত একটি গণমুখী শিক্ষা ব্যবস্থা আমরা সবার জন্য নিশ্চিত করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পবিত্র সংবিধানে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এই ৫টা মৌলিক চাহিদাকে উনি স্বীকৃতি দিয়ে গেছেন। জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই ৫টি মৌলিক চাহিদাকে নিশ্চিত করেছেন দেশের ১৭ কোটি মানুষের জন্য। আর সেই মৌলিক চাহিদাগুলোকে প্রযুক্তি ব্যবহার করে আরো উন্নত সেবা দেওয়ার জন্য বঙ্গবন্ধুর দৌহিত্র আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাই আমাদেরকে নিয়মিত নির্দেশনা দিয়ে চলেছেন। তো আমরা প্রত্যাশা করছি যে আজকের এই এডুকেশন ফর নেশন প্ল্যাটফর্মটি
উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা উপকৃত হবে, শিক্ষক অভিভাবকরা উপকৃত হবে এবং ধাপে ধাপে যখন আমরা দেশের অন্যান্য সরকারি স্কুল এবং কলেজগুলিতে আমরা এডুকেশন ফর নেশন ডিজিটাল প্ল্যাটফর্মটি আমরা অন্তর্ভুক্ত করতে পারবো সবাইকে, তখন আমরা আসলে প্রযুক্তি নির্ভর বৈষম্য মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা সবার জন্য উপহার দিতে পারবো। আর এটুকু বলে শেষ করতে চাই যে করোনা ভাইরাস আমাদেরকে হয়তো অনেক শিক্ষা দিয়েছে, সেখানে আমরা হারিয়েছি অনেক, আমরা আমাদের প্রিয়জন আত্মীয়স্বজনকে হারাচ্ছি, কিন্তু সাথে সাথে এই নতুন পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে প্রযুক্তির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে। যেই পরিবর্তনগুলো হয়তো আগামী 5-10 বছরেও আমাদের হয়তো সম্ভব হতো না, সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা গত 2 মাসে আমরা বাধ্য হয়েছি এই নতুন পরিস্থিতির কারণে সেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করতে। তো আমরা আশা করব যে করোনা ভাইরাস চলাকালীন সময়ে আমাদের এডুকেশন ফর নেশন এটি চলমান থাকবে এবং করোনা ভাইরাস পরবর্তী অবস্থায় যখন স্বাভাবিক অবস্থায় চলে আসবে তারপরেও আমরা এই অনলাইন এবং অফলাইন এই একটা কম্বাইন্ড এডুকেশন প্ল্যাটফর্ম আমরা ছাত্র শিক্ষক অভিভাবকদের জন্য চলমান রাখতে পারবো। তো আমি আজকে এডুকেশন ফর নেশন এই প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সাথে সাথে আমরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং দেশের 4.5 কোটি ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন ফর নেশনকে আমরা তৈরি করছি, সবার জন্য আমরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। পার্থপ্রতিম দেব স্যারকে বলবো কিছু বলার জন্য, স্যার অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যার একটা মিউট করা আছে, আনমিউট করা আছে। মোমিন ভাই একটু দেখেন। মোমিন স্যারটা আনমিউট করা আছে? সেন্ট্রালি আনমিউট করে দাও, সেন্ট্রালি আনমিউট মিউট করো এটা, তাহলে সেন্ট্রালি করে দাও। পার্থক্য করতে হবে আনমিউট। স্যার আপনাকে একটু আনমিউট করতে হবে স্যার। নিচে জি স্যার। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হচ্ছিল। ও মানে ইন্টারনেট প্রবলেম করছে। আচ্ছা, সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রী, সম্মানিত সিনিয়র সচিব শিক্ষা বিভাগ জনাব মাহবুব হোসেন, রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ সহ এই ভার্চুয়াল মিটিং এ উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, আপনাদেরকে সবাইকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় মানে চমৎকারভাবে পটভূমি ব্যক্ত করেছেন, এর বেশি আমাদের কিছু বলার নেই। মূলত প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা করা হয়েছিল আইসিটি বিভাগের উদ্যোগে, তারই অংশ হিসাবে আজকে আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আইডিয়া প্রজেক্ট এই এডুকেশন ফর অল এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রথমত রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাথে সংযুক্ত হচ্ছি এবং পরবর্তীতে এটি দেশের সমস্ত প্রান্তে আমরা ছড়িয়ে দেব। আমি এই উদ্যোগের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষত আইডিয়া প্রজেক্ট এবং
রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের স্টার্টআপ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং অতি ব্যস্ততার মাঝেও মাননীয় প্রতিমন্ত্রী এবং সম্মানিত সচিবগণ আমাদের এই অনুষ্ঠানে যে আজকে এসে আমাদেরকে উৎসাহ দিয়েছে, আমি তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আদনান নাই? এখন আমি সম্মানিত স্যার আছে স্যার। সচিব, হ্যাঁ আদনান, হ্যাঁ তুমি। জি স্যার। স্যার আমরা স্যার এই পর্যায়ে স্যার আমাদের সম্মানিত শিক্ষা সচিব স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যার মোহাম্মদ মাহবুব হোসেন স্যার অনুরোধ করছি কিছু বলার জন্য। আর আমরা সবাই আসলে লাইভে আছি এই মুহূর্তে। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে। আচ্ছা, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সিনিয়র সচিব মহোদয়, এই আজকের এই প্রেস কনফারেন্সে, জুম প্রেস কনফারেন্সে সংযুক্ত আমার সকল সহকর্মীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক মন্ডলী, প্রিন্সিপাল শিক্ষক মন্ডলী এবং আমার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যার, আপনাকে একটু স্যালুট জানাতে চাই স্যার, কারণ আপনি এই উদ্যোগটি নিয়েছেন এবং আপনার আইসিটি ডিভিশনের সহযোগিতায় করোনার প্রেক্ষাপটে আমার শিক্ষা ব্যবস্থায় যে একটা চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছিলাম, শিক্ষা ব্যবস্থাকে অন্তত কন্টিনিউ রাখার ব্যাপারে, সেক্ষেত্রে আইসিটি ডিভিশন যেভাবে অগ্রসর হয়েছে, এগিয়ে এসে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের অনেকটা বলা যায় স্যার, আমরা সেই মুহূর্তে খুব একটা আলোর পথ দেখছিলাম না যে কিভাবে আমরা আমাদের প্রায় সব মিলে 4 কোটি শিক্ষার্থী বাংলাদেশে আছেন, তাদের কাছে কিভাবে শিক্ষার কার্যক্রমটা কন্টিনিউ করব, সেই ব্যাপারটা একটা বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি করেছিলাম। সেখানে আপনাদের সহায়তা নিয়ে আমরা প্রথমেই একেবারে আমরা 25শে ডিসেম্বর আমরা লকডাউনের মধ্যে পড়লাম, কিন্তু আমরা 25শে মার্চের মধ্যে, কিন্তু 31শে মার্চের মধ্যেই আমরা আবার টেলিভিশনের মাধ্যমে, সংসদ টেলিভিশনের মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রমটা সীমিত আকারে শুরু করতে পেরেছি। এই জন্য স্যার আপনাকে স্যালুট জানাতে চাই স্যার। আপনি আপনার সূচনা বক্তব্যে আইসিটি ডিভিশনের মাধ্যমে বিশেষ করে আইসিটি ব্যবহার এই করোনা প্রেক্ষাপট এবং করোনার পরবর্তী পোস্ট করোনা প্রেক্ষাপটে কিভাবে আমরা আইসিটির মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার সংযুক্ত রাখা, তাদেরকে এনগেজ রাখার ব্যাপারে যে আপনি একটা ভীষণ তৈরি করে সেখানে ধাপে ধাপে আপনি আমাদেরকে আইসিটি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এর জন্য আপনাকে স্যার অভিনন্দন জানাচ্ছি স্যার। স্যার আমি আপনার সাথে, আপনার কথার সাথে মিলিয়ে আমি তো বলতে চাই যে ইতিমধ্যে করোনার প্রেক্ষাপটে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল, আমরা প্রথম ধাপেই আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে চেষ্টা করেছি যে শিক্ষার্থীদেরকে ক্লাসের মধ্যে বা লেখাপড়ার মধ্যে এনগেজ রাখার ক্ষেত্রে, কিন্তু আমরা এটা স্বীকার করছি স্যার যে এটি 100% ছাত্রের কাছে আমরা পৌঁছতে পারছিলাম। তখনও আবার আপনি আবার এগিয়ে আসলেন স্যার, আপনার ওই আইডিয়াটা নিয়ে 3336 এ টেলিফোন করে, যাতে করে আমরা যারা টেলিভিশনের নেটওয়ার্কের বাইরে আছেন তাদেরকে, বিশেষ করে যারা আমাদের টেলিফোন নেটওয়ার্কের মধ্যে আছেন এরকম ছাত্রছাত্রীদেরকে কিভাবে লেখাপড়ার সাথে সংযুক্ত করা যায় তার একটি উপায় বের করার জন্য আমরা স্যার আপনার সাথে যৌথভাবে কাজ করছি। আশা করছি খুব দ্রুতই স্যার আমরা সেটি ওপেন করতে পারবো স্যার। এটা আপনাদের মাধ্যমে এটি সারা বাংলাদেশের মানুষের জন্য আমরা উন্মুক্ত করে দেবো স্যার। এই জন্য আপনাকে আবারও আমি স্যালুট জানাচ্ছি স্যার। আর আপনি একটি কথা খুব বলেছেন স্যার যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত 11 বছরে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন এনেছে স্যার, সেই পরিবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমরা যে অগ্রসর হয়েছি স্যার,
সেই অগ্রসরটা আমাদের সেই অভিযাত্রা একবারে আমি বলব যে স্যার আমরা অনেকখানি আমরা একটা কাছাকাছি পর্যায়ে আমরা যখন চলে এসেছি, সেই সময় এই করোনার কারণে যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পড়েছি, সেক্ষেত্রে এই করোনার এই সিচুয়েশনটাকে আমরা একটা অপরচুনিটি হিসেবে ব্যবহার করতে পারছি স্যার এখন। এইভাবে যে যেখানে আমাদের গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো না আমরা এমনভাবে এখন আইসিটি ব্যবহার করে পূরণ করছি, যাতে করে পোস্ট করোনায় মানে করোনা উত্তর কালেও আইসিটিকে ব্যবহার করে শিক্ষা ব্যবস্থাটা একটা আমূল পরিবর্তন আনা, আমূল একটা আধুনিকায়নের একটা প্রচেষ্টা আমরা এখন শুরু করেছি, যে সেখানে স্যার আপনাদের অংশগ্রহণ, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন এবং আপনারা সেটি সবসময় দিয়ে যাচ্ছেন স্যার। আপনাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্যার আপনি আপনাকে আপনার সদয় জন্য জানাচ্ছি যে আপনারা এই প্রজেক্টের মাধ্যমে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে স্যার সিলেক্ট করেছেন। এজন্য স্যার আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এজন্য যে স্যার আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব ছাড়াও এই কলেজের গভর্নিং বডির আবার আমি সভাপতি। সুতরাং এটা আমার জন্য একটা বিশেষ মুহূর্ত যে আমি সভাপতি হিসেবে স্যার আমার যে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানকে আপনি বেছে নিয়েছেন এবং এর জন্য আপনার বিভাগকে আমি আবারও অভিনন্দন জানাই স্যার। একটি ব্যাপার স্যার, আমরা আইসিটি ব্যবহারে কতখানি অগ্রসর হয়েছি, গতকালকে আপনি জানেন যে আমরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছি স্যার। গতকালকে সেই অনুষ্ঠানটায় সঞ্চালন করার সুযোগ আমার হয়েছিল স্যার। সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার ছাত্র জীবনে এসএসসি রেজাল্ট পাস বের হওয়ার পরে 2 দিন আমাকে অপেক্ষা করতে হয়েছিল রেজাল্ট পাওয়ার জন্য স্যার। 2 দিন পরে আমি রেজাল্ট পেয়েছিলাম। আর আমি শিক্ষা সচিব হিসেবে যখন আমি এই রেজাল্ট প্রকাশের সাথে সংযুক্ত হলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যে এটি এখন প্রকাশিত হলো, তার পর মুহূর্তে বাংলাদেশের সকল শিক্ষার্থী এসএমএস এর মাধ্যমে তার রেজাল্ট পেয়ে গেছে। ওই মিটিং এ বসেই স্যার আমার নিজের ছিল এসএসসি পরীক্ষা দিয়েছিল। আমার ওই মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্বোধনী বক্তৃতা যখন করছেন, ওই অবস্থায় স্যার আমার কাছে রেজাল্ট চলে আসলো আমার ছেলে, এবং আমি সে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে জানিয়েছি স্যার, এবং আমরা ওইখানে এটা সেলিব্রেটও করেছি স্যার। বাংলাদেশ এখন এই পর্যায়ে চলে গেছে স্যার, যে পর্যায় থেকে আমরা যে পর্যায়ে আমি আমার ছাত্র জীবন থেকে আমি যেভাবে দেখেছিলাম বাংলাদেশকে, সে বাংলাদেশ আর এখন নাই। এই বাংলাদেশ এখন নতুন প্রজন্মের বাংলাদেশ স্যার। এই পর্যায়ে বাংলাদেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠার যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় আইসিটি এখন আমাদের একটা সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় টুল হিসাবে এখন আমাদের কাছে প্রতিবাদ করতে চাই। এবং এই ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় সারথীর ভূমিকা, আমি বলবো যে এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা এটি ইতিহাসের একটা অংশ হবে স্যার। বাংলাদেশ যে এই ক্ষেত্রে যেভাবে অগ্রসর হচ্ছে স্যার, সেটি আপনারা যেভাবে এটা ম্যানেজ করছেন, বাংলাদেশ যে পরিবর্তন আমরা আমাদের কাছে এটা মনে হচ্ছে অবাক বিস্ময়। কিন্তু আমি দেখেছি যে আমার সন্তান কত সহজভাবে আন্তর্জাতিক যে অগ্রগতি তার সাথে নিজেকে স্যার তারা অ্যাডজাস্ট করে নিচ্ছে। এটি স্যার আমার একটা বিষয়। আমি স্যার আপনাকে বেশি কথা বলে এখানেই করছি না স্যার। আপনাকে শুধু আবারও বলতে চাই যে আপনাদের সাথে মিলেই স্যার শিক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ তথা শিক্ষা মন্ত্রণালয় আপনাদেরকে সহযোগিতা নেই, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাহায্য নিয়ে এই নতুন প্রজন্মের যে চাহিদা, নতুন প্রজন্মের জন্য আগামী যে ভবিষ্যৎ আমরা গড়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে, সেখানে স্যার আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা হলো আমাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অনুপ্রেরণা স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে যেসব ছাত্র এখানে জড়িত আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ আমি পেয়েছিলাম, যে বাংলাদেশে আমি এরকম ছাত্র ছিলাম, এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ নয়। তোমাদের কাছে অনুরোধ, যে বাংলাদেশকে তুমি আজকে ছাত্র হিসেবে পাচ্ছ, তুমি যখন বড় হবে সে বাংলাদেশকে আবার নতুন মাত্রায় তোমরা নিয়ে যাবে, এই প্রত্যাশা তোমাদের কাছে। আমি স্যার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। এ পর্যায়ে স্যার আমরা শুনে নিব আমাদের মাননীয় সিনিয়র সচিব আইসিটি বিভাগ জনাব এনজিএল আলম কি স্যারের কাছে। ধন্যবাদ। এডুকেশন ফর নেশন প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী, এখানে উপস্থিত শিক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা সচিব মহোদয়,
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয়, আমার সহকর্মী জনাব পার্থ প্রতিপদার, ইডিবিসিসি আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আমি সকলকে এই সুন্দর মুহূর্তে আমার কথা শোনার জন্য স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে মাননীয় প্রতিমন্ত্রী এই প্ল্যাটফর্মটির শুভ উদ্বোধন ঘোষণা করলেন এবং সূচনা বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী যে কথাগুলো বলেছেন এগুলো আসলে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর যে দৃষ্টি সম্পন্ন যে ভিশনারি মাইন্ডসেট, সেই মাইন্ডসেট থেকে বই প্রকাশিত হয়েছিল। একনেক এনইসির সভায় মাননীয় প্রতিমন্ত্রী যে প্রস্তাবগুলো করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, সেটি কিন্তু একদম কম সময়ে, স্বল্প সময়ে কিন্তু সেই প্রস্তাবগুলো অনুমোদিত হয়েছিল 5টি বিজনেস কন্টিনিউটি প্ল্যান আকারে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই শিক্ষার এই বিজনেস কন্টিনিউটি প্ল্যান। এবং তখন যথার্থই অনুধাবন করা হয়েছিল যে এই সময়ে অন্যান্য খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা খাত। করোনা পরিস্থিতিতে আমাদের লকডাউন করতে হবে, এই সকল কারণে শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হবে। আমরা শিক্ষা খাতে কিন্তু আরেকবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম ৭১-এ সেই সময়ে, যুদ্ধের সময়ে শিক্ষা কার্যক্রম যেহেতু বন্ধ ছিল, এই ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লেগেছে। তখন কিন্তু এই ধরনের প্রযুক্তি ছিল না। এখন একটা সুযোগ আছে, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রমকে কন্টিনিউ করতে পারি। এবং এই প্রস্তাবটি মাননীয় প্রতিমন্ত্রী সেদিন দিয়েছিলেন, যেটি এখন বাস্তবায়িত হচ্ছে। আমি মনে করি যে প্ল্যাটফর্মটি রচনা করা হয়েছে, তৈরি করা হয়েছে, যে সলিউশন তৈরি করা হয়েছে যে প্ল্যাটফর্মের, এটি আমাদের সকলকে কাজে লাগাতে হবে। কারণ আমরা শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। কারণ শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হলে কিন্তু গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জন্য আমাদের এই কার্যক্রমে সবাইকে সমানভাবে এগিয়ে আসা উচিত। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সিপাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মহোদয়কে। তিনি যথার্থই এবং যথাসময়ে কিন্তু এই কার্যক্রমের সঙ্গে সামিল হয়েছেন, অন্তর্ভুক্ত হয়েছেন এবং কাজ শুরু করে দিয়েছেন। এবং যারা তরুণ স্টার্টআপ যারা এই প্ল্যাটফর্মটি রচনা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আইডিয়া প্রজেক্টকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আইসিটি কে কাজে লাগিয়ে আমাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবো, এটি কিন্তু আমাদের তত্ত্ব এবং প্রত্যাশা। আমরা জানি আমরা আইসিটি খাতে অনেক দূর এগিয়েছি। আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় স্যারের নিয়মিত পরামর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের সঙ্গে রয়েছে অত্যন্ত ডাইনামিক একজন প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক এমপি। তারই সুদূর প্রসারী চিন্তা ভাবনায় কিন্তু আমরা আমাদের সকল কার্যক্রম, বিশেষ করে আমাদের আইসিটি দপ্তরের এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন আমাদের সঙ্গে, আমাদের সকল কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছি। এবং আমি যেটা আইসিটির সিনিয়র সচিব হিসেবে বলতে পারি যে আমরা স্বাভাবিক সময়ে যে ভলিউমের কাজ করতে পারতাম আইটি ব্যবহার এই লকডাউনের সময় কিন্তু তার চেয়ে বেশি ভলিউম আমরা কাজ করছি। এবং এটি সময় নয়, রাত দিন। আজকে 9টার সময় স্যার ডাকলেন মিটিং, আমরা মিটিংয়ে বসে গেলাম, সাথে সাথে কিন্তু আমাদের সেই সিদ্ধান্তগুলো আসলে পরের দিনই কিন্তু আমরা সলিউশনটা পেয়ে গেলাম। এই ধরনের কাজের মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি এই সম্ভাবনাময় খাত যেটি আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি খাত, এই খাতকে কাজে লাগিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি মনে করি যে আমাদের তরুণ ছাত্রছাত্রী যারা আজকে আমাদের সাথে সমবেত হয়েছে তাদের নিশ্চয়ই এই দিকে চিন্তা করার অবকাশ আছে, যেটি আমাদের শিক্ষা সচিব মহোদয় বললেন যে তারাই কিন্তু আগামী দিনের আইটি খাতকে নিয়ে যেতে পারে। আমাদের আইটি খাতকে বিশ্ব দরবারে আরো উন্নত, শানিত এবং উপযোগী করার জন্য এবং ফ্রন্টিয়ার টেকনোলজিকে তারাই কিন্তু সৈনিক হিসাবে কাজ করে আগামীতে আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। আমি তাদের জন্য তাদেরকে অনুরোধ করবো যে আইটি খাতকে ব্যবহার করা, কাজ করা, এটি যেন ভবিষ্যতে তাদের পরিকল্পনা থাকে। আমি এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজনের জন্য যারা আয়োজক, বিশেষ করে আমাদের আইডিয়া প্রকল্প এবং প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এর পরবর্তীতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ প্রেসিডেন্ট জেনারেল শামীম ওয়াহাব স্যারের কথা শুনবো। এবং তার আগে আমরা একটু চাচ্ছিলাম যে আমাদের এই যে প্রকল্পটি আমরা হাতে নিলাম এবং তার যে পাইলটিং চললো, সেই পাইলটিং এর সময় কিন্তু আমাদের টিম মানে আইডিয়া প্রজেক্টের টিম কাজ করেছেন। সেখানে আমাদের মেহেদী হাসান কনসালটেন্ট, টিম লিডার কনসালটেন্ট এবং আমাদের ওমর ফারুক ভাই আছেন যারা কাজ করেছেন। পাশাপাশি আমাদের এখানে শিক্ষকরা আছেন এবং আমাদের
ছাত্রছাত্রীরা আছেন যারা আসলে এটা হয়তো এক্সপেরিয়েন্স করেছেন। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের ১ম এ যদি আমরা একটু তাদের কাছ থেকে শুনতে পারি যে তাদের এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল পাইলটিং টার সময়। তো ১ম এ আমরা আসলে ছোট থেকে আসি। যারা মানে যাদের জন্য সবকিছু করা, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যদি কেউ কিছু বলতে চায় যারা এক্সপেরিয়েন্সটা নিয়েছে যে এটা কেমন লাগে বা এতে আমাদের কোন সমস্যা বা অসুবিধা হয় কিনা বা কোন রকমের আমাদের মানে আরো কিছু ভালো কিছু করা যায় কিনা? সেই ধরনের কিছু যদি আমরা শুনতে পারি। ছাত্রছাত্রীদের মধ্যে যদি কেউ কিছু বলতে চায়, শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ কিছু বলতে চায় যে আমাদের এখানে এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? পাইলটিং এর সময় আমাদের এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? কেউ বলবে? আচ্ছা, আমি তাহলে একটু চলে যাচ্ছি আমাদের কনসালটেন্টদের কাছে। আমি মেহেদী হাসান ভাইকে অনুরোধ করছি আপনাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য যে আপনারা যে কাজটা করেছেন, সেই কাজটা কিভাবে ছিল এবং সেটা কিভাবে হয় এবং পরবর্তী সময়ে কাজটা এখন কিভাবে চলবে। ধন্যবাদ। মেহেদী হাসান ভাই? আছে? ওমর ফারুক ভাই যদি একটু শুরু ওমর করেন ফারুক, তাহলে। ওমর ফারুক। যে ওমর ফারুকের এডুকেশন স্কুলের ছাত্র ছিল। ওমর ফারুক আছে? ওমর ফারুক ভাই আপনি একটা আছেন? আমি দুঃখিত, ঠিক আছে আমরা তখন ওমর ফারুক ভাই নেই। আচ্ছা, শিক্ষকদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চান। স্যার, আপনারা যদি কেউ কিছু বলতে চান, আপনাদের যে এক্সপেরিয়েন্সটা সেটা যদি শেয়ার করতে চান এবং আপনাদের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা। আমাদের আইসিটি ডিপার্টমেন্ট থেকে কেউ বলেন, রেসিডেন্সিয়াল মডেল কলেজের আইসিটি ডিপার্টমেন্ট থেকে। জি বলেন। আসসালামু আলাইকুম। আমি আক্তার জান ফেরদৌসি বলেন। আমি আক্তার জাহান ফেরদৌসি, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আইসিটি। আমাদের পাইলটিং প্রজেক্টের সময় আমি সবসময় উপস্থিত ছিলাম। যদিও টিচাররা আমাদের যারা পড়িয়েছেন তারা দেখা যাচ্ছে যে হচ্ছে সব প্রেজেন্টেশন গুলো আগেই ছেলেদের কাছে পাঠিয়ে দেওয়াতে তাদের সুবিধা হয়েছে যে তারা এটা সহজে বুঝতে পারছে। বাট এখানে কোশ্চেন অ্যান্সার যে পর্বটা, সেটাতে আমাদের যেটা মনে হয়েছে যে আরেকটু প্রাণবন্ত হলে ভালো হতো। আমাদের ডে বাই ডে কাজগুলো যখন আমরা করবো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা মনে হয় আরো সহজ হবে ছাত্রদের কাছে। কারণ তারা যখন দুদিন আগেই পেয়ে যাবে, পাইলটিং এর সময় এটা সম্ভব হয়নি, কিন্তু এখন হয়তো আমরা যেটা করছি যে দুদিন আগে যদি আমরা ছেলেদের কাছে পৌঁছে দিতে পারি ম্যাটেরিয়ালস গুলো, তাহলে তারা দেখে আগে থেকে একটা প্রিপারেশন থাকবে। টিচার যখন এটা লেকচারটা দেবে, তো টিচার যখন বলবে তারা বুঝতে পারবে যে তারা কোন জায়গাটাতে বাসায় পড়ে বুঝতে পারেনি, সেটা বুঝতে পেরে পরবর্তী কোশ্চেন আনসার পর্বে তারা সেটা সহজেই বুঝিয়ে নিতে পারবে। তো এই বিষয়টা পাইলটিং এ আমরা একটু প্রবলেম মনে করেছিলাম যে যেটা সহজে হচ্ছে না, বাট এখন আমরা করতে গিয়ে সেটা আমরা বুঝতেছি যে এভাবে করলে সহজে আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ছাত্রদের যেটা খুব উপকার হবে যে তারা তাদের মনে যে প্রশ্নগুলো থাকবে বাসায় পড়ার পরে, সেগুলো সহজে তারা এখানে করতে পারছে। ধন্যবাদ সবাইকে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমাদের কনসালটেন্টরা একটু আগে জয়েন করতে পারেননি যান্ত্রিক গোলযোগের কারণে। আমি একটু মেহেদী হাসান ভাইকে বলছি যে আপনাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। মেহেদী হাসান ভাই, আপনি কি আছেন এখন? ঠিক আছে, আমরা ওমর ফারুক ভাইয়ের কাছে যাচ্ছি। ওমর ফারুক ভাই, আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেন, আপনারা কিভাবে কাজ করেছেন এবং পরবর্তী সময় আপনারা কিভাবে কাজ করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, মেহেদী ভাই জয়েন করতেছেন। মেহেদী ভাই, গো অ্যাহেড। জি, আব্দুল ভাইয়া, হ্যাঁ, বেসিক্যালি আমরা তো জুম মিটিং এর মাধ্যমে আমরা লাইভে আছি। মেহেদী, আমরা লাইভে আছি। জি, হ্যাঁ, হ্যালো হ্যালো ভাইয়া, মেহেদী বলেন। হ্যাঁ, আচ্ছা, বেসিক্যালি আমরা গত করোনাকালীন কালে যে শিক্ষা কার্যক্রম কম বেশি তো ব্যাহত হচ্ছে, সেটা যেন আর ব্যাহত না হয়
সেই কার্যক্রমটাই আমরা ইনিশিয়েটিভ নিয়েছি আইডিয়া প্রকল্প পরিচালক মতিন আল স্যারের নেতৃত্বে। গত 22 এবং 23 তারিখ পাইলট কার্যক্রম শুরু হয়েছিল এবং এই 2 দিনে আমরা 2টা ক্লাস করিয়েছি, ক্লাস 9-10 এর, এবং আমরা এটা অবজারভেশন করেছি, স্টুডেন্ট টিচারদের ফিডব্যাক নিয়েছি এবং ফিডব্যাক নেওয়ার পর আমরা এটা দেখেছি এটা সাকসেসফুলি এই পাইলট কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজ থেকে এই রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অনলাইন কার্যক্রম সব নিয়মিতভাবে শুরু করা হবে। ধন্যবাদ। ফারুক। আসসালামু আলাইকুম সবাইকে। সো বেসিক্যালি আমি একটু একটা জিনিস বলতে চাচ্ছি, যেটা হচ্ছে কি আমরা যেভাবে চেষ্টা করছি, ম্যাডামের হয়তো একটা কোয়েশ্চেন ছিল যে আমরা যদি ডকুমেন্টস গুলো বা ওদের প্রিপারেশনের জন্য একটু আগে দিতে পারি, তো সেটার জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের পাইলটিং এর জন্য হয়তো একটু আর্জেন্টলি করে ফেলতে হচ্ছে, বাট ইনিশিয়ালি দ্যাট ইজ দ্য প্ল্যান, আমরা ওদেরকে 2 দিন আগে দিয়ে দেবো। সো জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, যাতে ওদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারে, ওরা কোনো একটা প্রিপারেশন নিয়ে আসতে পারে। এগেন অ্যানাদার থিং, আমরা যেটা প্ল্যান করতে সেটা হচ্ছে আমাদের টিচারদের সাথে কথা হয়েছে যে কোনো একটা অফিস আওয়ার্স থাকবে টিচারের, সাবজেক্ট টিচারের, সো দ্যাট ফিউচারে যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন উনি অফিস আওয়ারে জুমে উনি অ্যাভেলেবল থাকবেন এবং উনি অ্যান্সার গুলো দিতে পারবেন কোয়েশ্চেনে। এটা হবে ফিউচারে, এটার উপরে পাইলটিং করা হয়নি, বাট দ্যাট ইজ মানে এটাই হচ্ছে কি আমাদের ইনিশিয়াল প্ল্যান। থ্যাংক ইউ এভরিওয়ান। ওমর ফারুক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। হ্যালো, আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা সচিব বলছি। আমার দুটো প্রশ্ন ছিল, একটু করা যাবে? স্যার আমরা কি শেষ করে আসতে পারি স্যারের কাছ থেকে? যদি স্যার এখনই বলতে অনেক স্যার স্যার বলতে আমি just না, দুটো জিনিস তো জানতে চাই। আপনারা বলছিলেন যে আপনার শিক্ষার্থীর কাছে আগের দিন আপনার কন্টেন্টটা পাঠিয়ে দেন, এটা কিভাবে পাঠান? এটা কি হার্ড কপি পাঠান নাকি সফট পাঠান? মানে প্রেজেন্টেশনটা কিভাবে পাঠান আপনারা? আমি অ্যানসার দিব। জি, এটা একটা এক নম্বর না। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো এই যে আপনার এই যে যারা শিক্ষক এই কাজের সাথে যারা জড়িত থাকেন, এবং আপনি যেটা বললেন যে পরবর্তী সময় যাতে কোনো একটা সময় একজন শিক্ষক জুমে যাতে কানেক্ট থাকেন যদি কোনো শিক্ষার্থীর প্রশ্ন উত্তরের জন্য, এইটি তার রেগুলার টিচিং ইসের বাইরে, এজন্য কি তাদের জন্য কোনো ইনসেনটিভ এর কোনো প্রভিশন বা কোনো বিষয় আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা? এটা একটু, এই দুটো জিনিস এটা কিভাবে চিন্তা করছেন? এই দুটো বিষয় কেমন? ধন্যবাদ স্যার। প্রথম প্রশ্নটার উত্তরটা যে আমাদের কনসালটেন্ট ফারুক দা, সেকেন্ড কোশ্চেনটা আমাদের রেসিডেন্সিয়াল কলেজের প্রিন্সিপাল স্যার দিতে পারে। ফারুক, প্রথম প্রশ্নটা। স্যার বেসিক্যালি প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস টিচার থাকেন ওনার সাথে একটা গ্রুপে ওনার স্টুডেন্ট গুলো অ্যাড করা আছে ফেসবুক গ্রুপে। তো তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাবজেক্টের ক্লাসগুলো হচ্ছে ফিউচারে, ওই সাবজেক্টের সব ডকুমেন্ট রেডি করে একটা প্রেজেন্টেশন রূপে তৈরি করে ওই ক্লাস টিচারকে দেওয়া হয়। ক্লাস টিচার বা ওই টিচার গ্রুপের সব স্টুডেন্টদের সাথে আগে শেয়ার করে দেয় অনলাইনে। না, তাহলে প্রেজেন্টেশনটা তৈরি করে কে? শিক্ষক নাকি অন্য কেউ? টিচার নিজেই তৈরি করতেছেন। শিক্ষক নিজে তৈরি করে ফেসবুকে শেয়ার করেন সবার সাথে, তাই তো? জি, জি গ্রুপে শেয়ার করে দেন তার স্টুডেন্টদের সাথে। মানে গ্রুপ মানে ফেসবুক গ্রুপে? জি। আচ্ছা, আর প্রেজেন্টেশনটা হয় যে তখন কি জুমে নাকি সেটাও ফেসবুক? জি, সো বেসিক্যালি আগে, আচ্ছা স্যার আপনি বলেন। স্যার জাস্ট টু অ্যাড উইথ মিস্টার ওমর ফারুক, সেটা হচ্ছে যে প্রথমে প্রেজেন্টেশনটা তৈরি করে হচ্ছে কনসার্ন টিচার, যিনি যে সাবজেক্ট টিচার সে তৈরি করে প্রেজেন্টেশনটা তৈরি করে সেটা ক্লাস টিচারকে দিয়ে দেয়। ওই ক্লাসের ক্লাস টিচার সে তার সেকশনের সকল ছাত্রের সাথে সংযুক্ত আছে ফেসবুকের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাস টিচার আলাদা আলাদা গ্রুপ আছে, সে তার ছাত্রদেরকে দিয়ে দেয় যে আগামীকালকে যে ক্লাসটা হবে সেটার প্রেজেন্টেশন এবং অন্যান্য যে আমরা হ্যান্ড নোট সেটাও তাদেরকে দিয়ে দেওয়া, সো দ্যাট দে স্টাডি
পরবর্তী দিন প্রেজেন্টেশনটা যখন হয় তখন তারা ছাত্ররা ওই আগের দিন যেটা পেয়েছে সেটার সাথে মিলায়, এবং গত দিন পড়ার সময় এবং প্রেজেন্টেশন চলাকালীন সময় যে সকল প্রশ্ন তাদের মাথার মধ্যে আসে তারা সেটা নোট করে, এবং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনের সময় তারা ইন্টারেক্টিভ সেশন লাইভে তারা টিচারের কাছ থেকে সেটা জেনে নেয়, এবং এই পুরো অনুষ্ঠানটাই রেকর্ড হয়, সো দ্যাট অন্যান্য সেকশন যারা আছে, যারা অ্যাটেন্ড করতে পারেনি বা কোনো কারণে অ্যাবসেন্ট ছিল, তারাও পরবর্তীতে এটা দেখতে পাবে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা স্যার ছিল যে রিগার্ডিং দ্য ইনসেন্টিভ অর তাদের টিচারদের, এই মুহূর্তে আমরা স্যার এটা কোনোভাবে চিন্তা করছি না, যেহেতু আমরা ক্লাসে অধ্যয়ন করার সুযোগ নাই বা ক্লাসে পাঠদান করার সুযোগ নাই, সে কারণে আমরা মনে করছি যে এটা তাদের ডিউটি হিসাবে তারা সেটা করছেন তাদের আমাদের টিচার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মাহবুব হোসেন স্যারকে মূল্যবান কোশ্চেনের জন্য। এই পর্যায়ে স্যার আমরা চলে যাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে, তার মূল্যবান বক্তব্য। আসসালামু আলাইকুম। মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যিনি আমাদের আইসিটিকে, বাংলাদেশের আইসিটিকে আমি বলবো যে তথ্য প্রযুক্তিকে উনি অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যোগ্য সন্তান আমাদের জয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে আজকে উপস্থিত আছেন সম্মানিত সিনিয়র সচিব, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত থাকার জন্য। আমাদের সম্মানিত সচিব মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ ও সভাপতি পরিচালনা পর্ষদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রকল্প পরিচালক আইডিয়া অর স্টার্টআপ বাংলাদেশ এবং তার টিম যাদেরকে নিয়ে আমাদের এই কার্যক্রম, তাদের প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। এই আইসিটির পেছনে যে যারা কাজ করেন তাদেরকে দেখা যায় না, শুধু এটা ফিল করা যায়। সো তাকে সহ তার টিমের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমার উপস্থিত শিক্ষক এবং ছাত্র যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার শিক্ষকদের যারা তাদের এই লকডাউন সময়েও আমাদের সন্তানতুল্য ছাত্রদের জন্য প্রেজেন্টেশন তৈরি করছে, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করছে, এবং আমাদের যে আজকের যে মূল উপজীব্য এডুকেশন ফর নেশন, এর জন্য তারা কাজ করছেন। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা পর্যায়ে আমি হয়তোবা আমরা একটু সময় দেওয়া উচিত আমাদের, সেটা হচ্ছে যে আমাদের উপস্থিত যারা সাংবাদিক ভাই আছেন, যারা আসলে আমাদের দেশের মুখপাত্র, তারা এখানে উপস্থিত আছেন, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে একটা খুব ভালো পয়েন্ট আসছে আমাদের এক ছাত্রের কাছ থেকে, এবং এটা সুন্দর উত্তর দিয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, যে যাদের কাছে ইন্টারনেট ফ্যাসিলিটি তেমন নেই বা ভালো গ্যাজেট নেই, সেক্ষেত্রে কিভাবে করা যায়। তো এটা অলরেডি উনি বলেছেন যে 3336 এর মাধ্যমে একটা টোল ফ্রি যে সিস্টেম তৈরি হচ্ছে, এতে কিছুটা হলেও আমাদের ছাত্ররা উপকৃত হবে। তো আমি আজকের এই এডুকেশন ফর নেশন এই ইনগরেশন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ভবিষ্যতে এই এডুকেশন ফর নেশন এই প্ল্যাটফর্মটা পুরা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সকল ছাত্রছাত্রী তারা তাদের ভবিষ্যতে আরও ভালো করুক। এবং আমি আমার সচিব মহোদয় মাহবুব হোসেন স্যারের সাথে গলা মিলিয়ে বলছি যে ছাত্র যারা আছো, তোমরা আজকে যেটা পাচ্ছ, তোমরা যখন বড় হবে তোমরা দেশকে দেওয়ার জন্য কিছু চেষ্টা করবে, যাতে দেশটা এগিয়ে যায়, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে ওঠে। সবাইকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা আমাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো মমিন সবাইকে করে দাও, সাংবাদিকদের মধ্যে যারা হাত উঠাবে। এমদাদুল হক ভাই কোথা কিছু বলতে আছে? এমদাদুল হক ভাই, জি হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি যেটা আমার প্রশ্ন ছিল আসলে ওই যে একই স্যারও কথা বললেন, আপনাদের একজন ছাত্র বলেন,
সেটা হলো তাসকিন যে প্রশ্নটা করেছিলেন, আসলে যাদের কাছে গেজেট নাই, ইন্টারনেট নাই, তো তাদেরকে এই গেজেট সরবরাহ করা বা তাদেরকে ইন্টারনেট সংযোগ করতে স্কুলগুলোর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। মানে সরকার তো একটা মোবাইল ফোনের করেছে বলছেন একটা, সেটা 15 মিনিট, মানে এটা আসলে খুব বড় কিছু না, কারণ হলো ফিচার ফোন বা এই ফোনে আসলে শিক্ষা হয় না। শিক্ষার জন্য যে এই ধরনের আসলে হোয়াইট বোর্ডের কথা আমরা বলি, অথবা একটা ইন্টারেক্টিভিটি দরকার। তো ইন্টারনেট, শিক্ষার্থীর বাসায় ইন্টারনেট এনশিওর করা এবং তাদেরকে মানে বই তো কিনে ল্যাপটপ হোক বা অন্য কিছু দিয়ে মানে তাদেরকে একটা ওয়েল ইকুইপড করা, যে কোনো সময় যেন একটা মানে ডিজিটাল এডুকেশনের মধ্যে থাকতে পারে। সেই কারণ বিষয়ে আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমার প্রশ্ন, যে তারা রেসিডেন্সিয়াল মডেল এরকম কোনো উদ্যোগ নিয়েছে কিনা। আর আপনারা ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করছেন, এর বদলে নিজস্ব ইন্টিগ্রেটেড কোনো প্ল্যাটফর্ম ফেসবুক না করে, কারণ আজকে কোনো কারণে যদি গভর্নমেন্টের কোনো কারণে রেস্ট্রিকশন করতে হয় ফেসবুকের উপরে, তখন আসলে আপনারা মানে তখন ওই প্যান্ডামিক সিচুয়েশনটা আপনারা কিভাবে ট্যাকেল করবেন, প্যান্ডামিকের পরে যদি আরো কোনো ধরনের সেই রকম কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা হচ্ছে যে ডিউরিং দ্য গ্যাজেট মানে ইন্টারনেট ফ্যাসিলিটি আমাদের আসলে আমরা ইতিপূর্বে আলোচনা করার সময় বেশ কিছু চ্যালেঞ্জেস আমরা চিহ্নিত করেছি, যেটা একটা হচ্ছে যে সহজলভ্য ইন্টারনেট এবং দ্বিতীয় হচ্ছে সহজলভ্য গ্যাজেট। তো এই দুটাই আসলে বাংলাদেশ সরকার সাধ্যমতো চেষ্টা করছেন সহজলভ্য করার জন্য ইন্টারনেটের দাম। আমরা যেটা মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত আছেন তাকেও অনুরোধ করতে পারি সবার তরফ থেকে, যে যদি আমাদের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে তারা যদি আমাদের ছাত্রদের জন্য ছাত্র হিসাবে যদি কোনো একটা নির্দিষ্ট প্যাকেজ, যে নির্দিষ্ট একটা সিম যে ছাত্রদের জন্য আগামী 4 মাস বা 3 মাস এই সময়টায় ইন্টারনেট খুব স্বল্প মূল্যে বা বিনামূল্যে যদি তারা সরবরাহ করে, যেটা শুধুমাত্র পড়াশোনার কাজে ব্যবহৃত হবে, তাহলে ছাত্ররা সরাসরি উপকৃত হবে। আর গ্যাজেটের ব্যাপারে বলেছেন যে ভালো মোবাইল ফোন বা ল্যাপটপ, এটা আসলে আমার স্টুডেন্ট হচ্ছে 5000 প্লাস। সো 5000 স্টুডেন্টকে গ্যাজেট সরবরাহ করা বা ল্যাপটপ সরবরাহ করা ইট ইজ ডিফিকাল্ট জব। আপনারা যেহেতু মাননীয় প্রিন্সিপাল, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সরি। আপনারা যেহেতু বই, আমরা তো একটা যদি ইকুইপমেন্ট হিসেবে না দেখি, বইয়ের মতো দেখি, বই কেনার জন্য আমরা শিক্ষার্থী, আপনারা এরকম হয়তো কোনো মানে শিক্ষার্থীদের সাথে বেতন যেমন নিচ্ছেন, ওই ক্ষেত্রে মানে মানে একেবারে হয়তো কিস্তি সিস্টেম করে শিক্ষার্থীদেরকে অ্যাডপ্ট করা, এরকম কোনো পরিকল্পনা নিচ্ছেন কিনা? এই পর্যন্ত এই ধরনের কোনো ধরনের আমাদের মধ্যে নাই। আমাদের আপনার যেহেতু বই সরবরাহ করা হয়, অনেক ক্ষেত্রে স্কুলগুলো বইয়ের কথা সাজেস্ট করে বা সরবরাহ করে, তো এই ক্ষেত্রে যদি অভিভাবকদেরকে শিক্ষার্থীরা সাজেস্ট করে যে তার ইন্টারনেটের ব্যবস্থা এবং মানে গেজেট, যে পড়াশোনার জন্য যে ডিজিটাল গেজেটের কথা, আমরা এটাকে আসলে ল্যাপটপ এইসব না বলি, ডিজিটাল গেজেট বলি, যে গেজেটটা তাকে কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আপনাদের দরকার, এবং একটা ব্রিজ নেটওয়ার্ক অ্যান্ড গেজেট যেটাই বলি, এইটা আসলে এনশিওর করার জন্য আপনাদের পরিকল্পনা, আসলে শিক্ষা কার্যক্রম তো এখন আধুনিক হচ্ছে, ডিজিটালাইজ হচ্ছে, তো তাই ডিজিটাল রূপান্তরের জন্য যে অবকাঠামোগত উন্নয়ন, সেটা আসলে কতটুকু আপনার প্রস্তুত? সেটাই বললাম যে ইন্ডিভিজুয়াল গ্যাজেট দেওয়ার ব্যাপারে আমাদের আসলে কোনো পরিকল্পনা নাই, বিকজ ইট ইজ ইন্ডিভিজুয়াল শো। কেউ একজন হয়তোবা ম্যাকবুক প্রো ব্যবহার করবেন, কেউ একজন হয়তোবা অনেক সস্তা, কেউ দামি আইফোন ব্যবহার করতে চাইবেন। এটা ইন্ডিভিজুয়াল যেভাবে যেটাতে কমফোর্টেবল ফিল করে, এইটার ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। আমরা চাচ্ছি যে মানে হার্ডওয়্যার না, সফটওয়্যারটাকে সহজলভ্য করার, বাকি হার্ডওয়্যারটা তার ইন্ডিভিজুয়াল চয়েস অনুযায়ী তারা তাদের সাধ্যমতো কিনে নেবেন, যার সেভাবে কিনে নেবেন। আমরা মনে হয় আমি প্রিন্সিপাল আমি একটু যোগ করতে চাচ্ছি। আমার যে প্রশ্নটা উঠেছে, এটা আমাদের একটু খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার। এটা খুব একটা ভালো প্রশ্ন। আমি যেহেতু আপনার গভর্নিং বোর্ডের এখানে আছি, এই জন্য আমি কথাটা বলছি, যে আমার মনে হয় আপনি প্রথমে একটু যাচাই করেন, আপনার একটা সার্ভে করে দেখেন আপনার ছাত্রদের মধ্যে কাদের আপনার তাকে স্মার্ট টেলিফোন কিংবা এটা নাই, গ্যাজেট নাই। আপনি দেখেন যেখানে সবার প্রয়োজন হবে তা কিন্তু না, কাদের নাই, কত পার্সেন্টেজ নাই, এটা আপনি একটু খুঁজে দেখেন।
তারপর আমরা একটু যদি সংখ্যাটা কত হয় তারপর এটা আপনি আমার সাথে আলোচনা করেন। আমরা প্রয়োজনে মানে একটা শুধুমাত্র এই কাজের জন্য ব্যবহারের জন্য আপনি যেকোনো একটা গ্যাজেট আপনি চিহ্নিত করতে পারেন। প্রয়োজনে কোনো একটা কোম্পানির সাথে কথা বলা যেতে পারে যারা আমাদেরকে বিশেষ রেটে এটা দেবে এবং ছাত্ররা বা ইনস্টলমেন্টে পেমেন্ট করবে এরকম একটা সিস্টেম আমরা বের করতে পারি কিনা? কারণ আমার মনে হচ্ছে যে আইডিয়াটা খুব ভালো একটা আইডিয়া। যদি কারো যদি না থাকে সে তো এক্সক্লুডেড হয়ে যাচ্ছে। আমরা তো কাজটা কাউকে এক্সক্লুড করা না। আমাদের ইনক্লুসিভ এডুকেশনের অংশ হিসেবে আমরা করতে চাচ্ছি এটি। আমার মনে হয় আপনি একটু এক্সপ্লোর করে দেখেন। প্রস্তাবটা খুব ভালো প্রস্তাব। আমরা একটু মাননীয় সচিব এটাকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। ঠিক, যে আমার মনে হচ্ছে খুব ভালো একটা আপনাকে ধন্যবাদ। আপনার যে সেকেন্ড প্রশ্নটা যেটা ছিল সেটা হলো যে যদি কখনো ফেসবুক বন্ধ হয়ে যায় তখন কি অবস্থা হবে? আমাদের স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রজেক্ট থেকে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা বাংলাদেশি একটা গুগল চাই, বাংলাদেশি ফেসবুক চাই, বাংলাদেশি একটা হোয়াটসঅ্যাপ আমরা তৈরি করতে চাই। এই ধরনের কার্যক্রম অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আপনারা জানেন যে সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওরা কিন্তু পিপিলিকা নামে একটা কার্যক্রম ওরা শুরু করেছে। অনেকটা ফেসবুকের মতো কাজ করছে। আমাদের আলাপন নামে আমাদের একটা অ্যাপস ছিল। এটাকে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশি হোয়াটসঅ্যাপ করার জন্য। আমাদের যে মেধাবী সন্তানরা আছে তারাই কিন্তু ইন ফিউচারে বাংলাদেশে যদি কোনো যদি দুর্যোগের সম্মুখীন হয় আমরা কিন্তু এখন প্রস্তুত আছি। আমাদের নিজস্ব ফেসবুক এবং নিজস্ব হোয়াটসঅ্যাপ আমাদের থাকবে। এই পর্যায়ে কিন্তু আমরা আছি। আমাদের এখনো এই পর্যায়ে রিসার্চ কিন্তু চলছে স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রজেক্ট। আচ্ছা, আমরা তো নেক্সট কোশ্চেনটা নিয়ে নিই। নেক্সট কারো কোনো কোশ্চেন আছে? সাংবাদিক ভাইদের মধ্যে এর পরবর্তীতে কোনো কোশ্চেন আছে কিনা? হাত তোলা অবস্থা আছে দুজন, একজন জাহিদুল হক। জি, মনির ভাই, তাহলে জাহিদুল হক ভাই কি কিছু বলতে চাচ্ছেন? জি, জি, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, উপস্থিত সম্মানিত সকলকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এই পাইলট প্রজেক্টে প্রথম সুবিধা ছিল না, কিন্তু আমরা ক্লাসিক অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। সেটা হলো যে জুমের মাধ্যমে এই সময়ে যে আমরা শিক্ষার্থীদেরকে যে পাঠদান করছি এটা অসাধারণ, এবং প্রযুক্তির মাধ্যমে যে অনেকগুলো লিমিটেশনকে ওভারকাম করে একজন শিক্ষার্থীদেরকে প্রাণবন্তভাবে যে টপিকটা বুঝিয়ে দেওয়া সম্ভব, সেটা কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে এই এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে। তো যেহেতু এটা একটা নতুন প্রযুক্তি, উন্নত দেশে হয়তো অনেক আগে থেকে তারা ব্যবহার করছে, আমরা এই সিচুয়েশনে আমরা এটার সাথে ইন্ট্রোডিউস হলাম এবং নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয় যে এই করোনার সিচুয়েশনের ওসিলায় আর কি আমরা মানে এরকম একটা ভালো প্রযুক্তি ব্যবহার করতে শিখেছি। তো এই জুমের ক্লাস নিতে গিয়ে আমি যেটা দেখলাম যে অ্যাট ফার্স্ট একটা চ্যাপ্টার ঠিক করে দেওয়া হলো, চ্যাপ্টারের টপিকটা ঠিক করে দেওয়া হলো, আমরা স্টুডেন্টদেরকে ইনফর্ম করলাম যে এই টপিকের উপরে তোমার আলোচনা হবে। তো তারা মেটালি ওইটার উপরে প্রিপারেশন একটা নিল, তারা ওটা দেখলো। এরপরে আমরা ওইটাকে আমাদের মতো করি। আমার যদি কথা বলি, আমি আমার মতো করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করলাম। তো এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখানোর সময় সেখানে আমি আমার লেকচারের কন্টেন্টগুলো ডিটেলস ডিসকাস করার পাশাপাশি আমি ভিডিও তাদেরকে দেখাতে পারছি। পাশাপাশি এখানে একটা হোয়াইট বোর্ডের একটা ব্যাপার আছে। ওই হোয়াইট বোর্ডটা লেখার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা যখন ক্লাসে পড়াই, ক্লাসে তো বোর্ডের মধ্যে আমরা লিখি, স্টুডেন্ট আমাদের সামনে থাকে, তো তখন তারা নিজেদের মতো করে প্রশ্ন করে তাৎক্ষণিকভাবে আমরা উত্তর দিতে পারি। এখন এখানে জুমে যে হোয়াইট বোর্ডের যে ইয়াটা আছে সেটাতে লিখতে গিয়ে এখন একটা স্টাইলাস দরকার হয়। এখন যারা আইপ্যাড ব্যবহার করে স্টাইলাস অনেক দাম দিয়ে কিনতে হয়। তো আমি যেটা দেখলাম যে একটু ড্রয়িং প্যাড 4000 থেকে 5000 টাকা দাম, সেটাই কিন্তু স্টাইলাস কাজ করছে, এবং এটা দিয়ে কিন্তু একদম হোয়াইট বোর্ডের মতো সবকিছু লেখা যায়। স্টুডেন্টরা প্রশ্ন করলে তাৎক্ষণিকভাবে দ্রুত গতিতে সেটা লিখে দেওয়া সম্ভব। এবং আমরা বোর্ডে যেভাবে চক দিয়ে লিখি বা মার্কার দিয়ে লিখি, এখানে কিন্তু হোয়াইট বোর্ডে স্টাইলাস দিয়ে কাজটা করা যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা মার্কেটে এখন অ্যাভেলেবল না, টিচাররা খুঁজছেন এটা, সবাই চাচ্ছেন যে ক্লাসটাকে আরো ইন্টারেক্টিভ করতে। এইটা যদি মানে অ্যাভেলেবল করা হয় বা শিক্ষকদের হাতে যদি এই যে মানে ড্রয়িং যে ট্যাবগুলো আছে এগুলো যদি অ্যাভেলেবল করে দেওয়া যায়, মানে বাংলাদেশে যদি অ্যাভেলেবল থাকে, টিচাররা কিনে নেবে, তাহলে আমার মনে হয় এটা আরো বেশি ইন্টারেক্টিভ করা সম্ভব। আর আদার যে প্ল্যাটফর্মগুলো আছে, গুগল মিট, তারপরে গুগল ক্লাসরুম, এই যে বিষয়গুলো আছে, তো শিক্ষকদেরকে এগুলোর উপরে যদি একটা শর্ট ট্রেনিং এর ব্যবস্থা করা হয় একদম ধরে ধরে, তাহলে সারা দেশের সকল শিক্ষক আমার মনে হয় এখানে অনেক বড় একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা অনেক দূর এখানে এগিয়েছি,
এবং স্যারের যে সহযোগিতা, এই সহযোগিতার মাধ্যমে আমরা টিচাররা অর্গানাইজড হতে কাজগুলো করছি। সবার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে এই যে ইকুইপমেন্টগুলো দরকার, যে প্রযুক্তিগুলো নতুন এসেছে, এগুলো সম্বন্ধে যদি শিক্ষকদের জন্য শর্ট ট্রেনিং এর আয়োজন করতে পারি, তাহলে আমার মনে হয় শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবেই এই কাজগুলো করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদুল হক স্যারকে। এই ব্যাপারে যদি স্যার কারো কোনো কিছু বক্তব্য থাকে। আরেকজন আছে কুমার বিশ্বজিৎ ভাই, যদি আচ্ছা, কুমার বিশ্বজিৎ ভাই, আপনি যদি কিছু বলতে চান, আপনার প্রশ্ন থাকলে করুন। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি একটু পেঁচালো প্রশ্ন করব, মানে একটু নেগেটিভ আর কি। আমি জানি না আপনাদের কারো হয়তো আঘাত লাগতে পারে। প্রশ্নটা হচ্ছে এরকম যে, যদিও এর মধ্যে সরকার খুবই আন্তরিকভাবে মানে করোনা ভাইরাস শুরুর দিকে সরকার খুবই আন্তরিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিলে আইসিটি ডিভিশন এই দুই সহযোগিতায় অনেকগুলো ক্লাস অলরেডি সংসদ টিভিতে চলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, এই রেসিডেন্সিয়ালের মাধ্যমে কেন এটা আবার নতুন করে আপনারা করছেন? এবং ফুড ফাউন্ডেশনের পাশাপাশি এডুকেশন ফাউন্ডেশনের ওয়েবসাইটের কথা স্যার বলেছেন, জুনায়েদ আহমেদ পলক স্যার, সেটা আমি ওয়েবসাইট এখনো পেলাম না, ইন্টারনেটে সার্চ দিয়েছিলাম, সেটা কি মুক্ত হয়েছে কিনা একটু জানাবেন। আর একটা বিষয় হচ্ছে যে, এইটার প্রয়োজনীয়তা আসলে কতটুকু রেসিডেন্সিয়ালের সাথে পাইলটিং করার আসলে বিষয়টা আমি ক্লিয়ার হই নাই আর কি। এই জিনিসটা যদি ক্লিয়ার করতেন, কেন আপনারা এই এখন আবার নতুন করে এটা করছেন, এবং বলছেন যে আপনারা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছেন, যাদের কাছে ইন্টারনেট নাই, যাদের কাছে নাই। সরকার কিন্তু রেডিওর মাধ্যমে উদ্যোগ নিয়েছে। সরকার কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অনেকগুলো কাজও করছে, যেগুলা প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট নাই, সেখানে এই ক্লাসগুলো পৌঁছে দেওয়ার জন্য মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে এই কাজগুলো করছে কিন্তু। আমার প্রশ্ন হচ্ছে যে, এই যে পাইলটিংতে করছেন, এটা হঠাৎ করে এটা দরকার ছিল আসলে জানাবেন না। থ্যাংক ইউ। আমি কি উত্তর দেবো এটা? অ্যাকচুয়ালি আমরা যেটা চিন্তা করছিলাম, সংসদ টিভি এবং রেডিও এবং অন্যান্য মাধ্যমে যে ক্লাসগুলো চলছিল, সেখানে কিন্তু টু ওয়ে কমিউনিকেশনটা খুব অভাব ছিল। টু ওয়ে কমিউনিকেশনটা হচ্ছিল না, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত, আমরা কিন্তু এখানে টার্গেট নিয়েছি 9, 10 এবং ইন্টারমিডিয়েট, যারা আগামী বছর 2021 সালে পাবলিক পরীক্ষার সম্মুখীন হচ্ছে, যারা এসএসসি পরীক্ষা দিবে এবং যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তাদেরকে কিন্তু আমরা টার্গেট গ্রুপ হিসাবে নিয়ে কিন্তু এই পাইলটিং এর কাজটা শুরু করেছি। তো মূলত অন্যান্য চ্যানেলগুলো যেগুলো চলছে, সেখানে কিন্তু টু ওয়ে কমিউনিকেশনের বিষয়টা ছিল না। এবং আমরা যে মডেলটা রেডি করেছি, আপনি ইতিমধ্যে শুনতে পেরেছেন যে, আমরা 2 দিন আগে কিন্তু কন্টেন্ট পাঠিয়ে দিচ্ছি, ছেলেমেয়েরা সেটার উপর লেখাপড়া করছে, তারপরে লেকচার সেশন হচ্ছে এবং কোশ্চেন আনসার সেশন হচ্ছে। এরকম কিন্তু অন্য যে মাধ্যমগুলোতে যেগুলো এডুকেশনের উপরে কার্যক্রম চলছে, এইভাবে কিন্তু হচ্ছে না। টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু তাদের কার্যক্রমটা ভালোভাবে বুঝতে পারছে, এই একটা বিষয়। আর যেটা হলো যে, এডুকেশন ফর নেশন, যেটা এটার আওতায় প্রথমে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। গ্রুপ করে কিন্তু আমরা কিন্তু নন ফর্মাল এডুকেশনের কাজ শুরু করে দিয়েছিলাম। আপনি জানেন যে, প্রথমে আমরা যে কাজটা করেছিলাম, সেটা হলো ঈদের আগে কিন্তু আমাদের যারা অনলাইন ব্যবসা করতো, তাদের কিন্তু অনলাইন ব্যবসা সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না। যারা দোকানদার আছে, তাদের কিন্তু অনলাইন ব্যবসা সম্পর্কে ধারণা ছিল না। তখন আমরা 100 জনকে ট্রেনিং দিয়েছি, যেটার উপরে যে কিভাবে ওরা অনলাইন ব্যবসাটা পরিচালনা করবে, এটার উপর আমরা 4 দিনের একটা ট্রেনিং করেছি। তাছাড়া আমাদের যে সমস্ত পার্টনার আছে স্টার্টআপ বাংলাদেশের সাথে, তাদের সাথে কিন্তু আমরা কম্পিউটার ট্রেনিং, তারপরে ফ্রন্টিয়ার টেকনোলজির উপর বিভিন্ন ট্রেনিং, এগুলো কিন্তু পরিচালনা করছি। এগুলোর জন্য একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে চাচ্ছি। উইদিন শর্ট টাইমে আমাদের প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে যাবে, যেটা এডুকেশন ফর নেশন। এখানে কিছু ফর্মাল এডুকেশনও থাকবে, কিছু নন ফর্মাল এডুকেশনও থাকবে। এই কার্যক্রমটা কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি, পাইলটিং কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের একটা ওয়েবসাইট আমাদের দাঁড়াবে, শর্ট টাইম আপনারা খুব সহজেই সেই ওয়েবসাইটটা দেখতে পাবেন। এখানে বেনিফিটেড কিভাবে হবে শিক্ষার্থীরা? অলরেডি তো সংসদ টিভিতে মুক্ত পাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু কন্টেন্ট আছে। আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে বেনিফিট হবে? আমি যেটা বলছি যে, টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে না কিন্তু। একচেটিয়া ভাবে একজন শুধু লেকচার দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু টু ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে না। সংসদ টিভি বা অন্যান্য জায়গায়, অনেক জায়গাতেই আমাদের শিক্ষা কার্যক্রম চলছে। টু ওয়ে কমিউনিকেশন না হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীদের এবং ছাত্রদের মধ্যে সরাসরি সংযোগটা হচ্ছে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী এবং টিচার এবং শিক্ষার্থী দুটোর মধ্যে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন সৃষ্টি করতে পারছি। কোশ্চেন আনসার সেশনটা কিন্তু এগুলো কি সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে হবে?
এটা আমাদের স্টার্টআপ বাংলাদেশের সাথে কিন্তু অনেকে পার্টনার আছে। আমাদের অনেক স্টার্টআপ আছে যারা চিটগংয়ে করতে চাচ্ছে। ঢাকাতে আমাদের সাথে বেশ কয়েকজন আমি সম্পর্ক করে একটু বলবো, আমি তো আসলে এখানে স্যার আমাকে যদি একটু অ্যালাউ করেন পিডি স্যার মহোদয়। স্যার কুমার বিশ্বজিৎ যে প্রশ্নটা করেছে খুবই যথার্থ, যে আমাদের সংসদ টেলিভিশনে লাইভ ক্লাস হচ্ছে, রেডিওতে লাইভ ক্লাস হচ্ছে, তারপরে আমরা এখন ইউটিউবে রেখেছি কন্টেন্ট গুলো, ফেসবুকে রাখা হয়েছে, তারপরেও আবার আমরা 3-3-3-6 একটা আমরা কল সেন্টারের মাধ্যমেও শিক্ষকদেরকে যুক্ত করছি। তো সেই মুহূর্তে এসে আদৌ আবার এই প্ল্যাটফর্মটা করার কোনো যৌক্তিকতা আছে কিনা। প্রথমে বলবো যে আমরা আসলে এই যে 2 মাস ধরে লকডাউন অবস্থায় ছিলাম এবং এখনো আছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ। আমাদের হয়তো একটা শিল্প কলকারখানা বন্ধ থাকলে যতটা না ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে যদি আমরা এই ব্রেক অফ স্টাডি হয়ে যায়। কারণ আমরা হয়তো 6 মাস বা 1 বছর পর অর্থনৈতিক কর্মকাণ্ড বা অন্যান্য সকল সামাজিক অর্থনৈতিক সকল কর্মকাণ্ডে আমরা দ্রুত ফিরে আসতে পারবো যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যদি সঠিকভাবে তাদের এই শিক্ষা কার্যক্রমটা চলমান রাখতে পারে। আর যদি আমাদের শিক্ষা কার্যক্রম যদি চলমান রাখতে না পারি তাহলে কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব কষ্টসাধ্য হবে। সে কারণে আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকারের যে লক্ষ্য, আমরা যেটা চেষ্টা করছি আইসিটি বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার, সেটা হচ্ছে কেউ যেন বাদ না পড়ে। একটু আগে আপনি বললেন যেটা, যে সংসদ টেলিভিশনে যখন আমরা শুরু করলাম, আমরা প্রথম দিকে কিছু কিছু অভিজ্ঞতা হলো, ভুল হলো, সংশোধন করলাম, রেডিওতে গেলাম, এখন টোল ফ্রি কল সেন্টারে যাচ্ছি। এরপরে কেন আমরা জুমে আসছি, আমি প্রথমেই বক্তব্যে বলেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি বেশ কিছু ইংলিশ মিডিয়াম এবং বেশ কিছু বেসরকারি স্কুল কলেজ তারা কিন্তু বিভিন্ন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা লাইভ ক্লাস করছে। এটার সাথে পার্থক্যটা হচ্ছে যে টেলিভিশন, রেডিও এগুলো হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এখানে আসলে শুধু পাঠ দান করা হচ্ছে, কিন্তু একটা লাইভ ক্লাসরুমে যেটা হয় যে ছাত্র এবং শিক্ষকের একটা ইন্টারাকশন করার সুযোগ থাকে। অর্থাৎ আমি 20 মিনিট টিচারের লেকচার শুনলাম, আমি হয়তো 5 মিনিট প্রশ্ন করলাম যে আমি এটা বুঝতে পারছি না। সেই বিষয়গুলো আমি শিক্ষকের সাথে সরাসরি কথা বলার যে সুযোগটা, সেটা কিন্তু টেলিভিশনে বা রেডিওতে থাকে না, যেটা এখানে থাকবে। আপাতত রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে 9 থেকে 12 পর্যন্ত যেটা করা হবে সেটা হচ্ছে যে তাদের একটা করে গ্রুপ থাকবে। সেই গ্রুপে 2 দিন আগে শিক্ষক তার কনটেন্ট গুলো শেয়ার করবে। তারপরে 2 দিন ধরে তারা দেখতে পেল। তারপরে ক্লাসের শিডিউল করা থাকছে যে আগামী হয়তো দেখা গেল যে জুনের 4 তারিখে এই ক্লাসটা হবে, 5 তারিখে এই ক্লাসটা হবে। এবং আপাতত সম্ভবত 9 টি বিষয় এখানে অনলাইন ক্লাসে যুক্ত করা হয়েছে। দেখা গেল যে হয়তো উম দেখা গেল অঙ্ক বা বিজ্ঞান অথবা প্রযুক্তি, এই সকল কিছু বিষয় হয়তো এই কনটেন্ট সম্পর্কে ছাত্ররা জানতে পারলো 2 দিন আগে। তারপরে 3 দিন পরে বা 4 দিন পরে যখন ক্লাসে আসলো তখন তাদের প্রশ্নগুলো তারা শিক্ষককে করতে পারলো। শিক্ষকরা এখন এই মুহূর্তে আমরা যেটা করছি, এই যে জুম প্ল্যাটফর্ম যুক্ত হচ্ছে আমরা সম্ভবত 37 জন। এই 37 জন যেভাবে আমরা কথা বলছি, ধরুন যে আম প্রিন্সিপাল স্যার যখন বক্তব্য দিলেন, আমরা কুমার বিশ্বজিতের প্রশ্ন নিলাম কিংবা ইমদাদ প্রশ্ন নিলাম। এই প্রশ্নটা করার সুযোগ থাকলো। কিন্তু যদি এটা টেলিভিশনে, ধরেন সংসদ টেলিভিশনে যদি ব্রিগেডিয়ার জেনারেল শামীম উনি যদি বক্তব্য রাখতেন, তাহলে তো কুমার বিশ্বজিৎ কিংবা ইমদাদ কোনো প্রশ্ন করতে পারতো না। এই সুযোগটাই আজকে তাসকিন প্রোগ্রাম শুরুতেই প্রশ্ন করলো আমাকে যে যাদের ডিভাইস নেই তারা কি করবে? যাদের ইন্টারনেট তারা কি করবে? এই যে প্রশ্ন এবং উত্তর, এই যে ইন্টারাকশন, এই সুযোগটা এইখানে থাকছে। এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি আগামী 15 দিন বা 1 সপ্তাহের মধ্যে এই অবস্থা স্বাভাবিক হতো, স্কুলগুলো খুলে যেত, ফিজিক্যাল ক্লাসে সব ছেলেমেয়েরা আসতে পারতো, তাহলে হয়তো আমাদের এই উদ্যোগটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা যখন দেখছি যে প্রাইভেট স্কুল কলেজগুলো তারা তাদের যেহেতু সম্পদের সংস্থান আছে এবং সেখানে যেহেতু সচ্ছল পরিবারের সন্তানরা, ছাত্রছাত্রীরা বেশি পড়াশোনা করে, তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে নিয়োগ করে তারা কিন্তু অনলাইন ক্লাসগুলো
চলমান রেখেছে এবং তারা চালু করেছে। কিন্তু সরকারি স্কুল এবং কলেজগুলো তারা যেহেতু এই সুযোগটা নাই, অর্থাৎ একটা প্রাইভেট কোনো আইটি কোম্পানিকে তারা কিন্তু এঙ্গেজ করতে পারছে না বা সেই সেবাটা তারা ক্রয় করতে পারছে না, যার ফলে কিন্তু তারা পিছিয়ে যেতে পারে। তো আমাদের লক্ষ্যটা এটাই, যেন কোনোভাবে কোনো প্রাইভেট স্কুল বা কলেজ তাদের সামর্থ্য আছে বলেই তারা একটা প্রাইভেট আইটি কোম্পানিকে হায়ার করে তারা অনলাইন ক্লাসগুলো করছে। আর আমাদের সরকারি কলেজ বা স্কুলগুলো তারা হয়তো প্রাইভেট কোনো আইটি কোম্পানিকে নিতে পারছে না বলে এই অনলাইন ক্লাস করতে পারছে না, সেটা যেন না হয়। সেই জন্য আমরা রেসিডেন্সিয়াল মডেল দিয়ে শুরু করলাম। আর এই মডেলটা সবার কাছে আমরা তুলে ধরছি। এখানে শিক্ষা সচিব মহোদয় আছেন, তিনি আরো আমাদেরকে সহযোগিতা করবেন যে অন্যান্য স্কুল যদি দ্রুত আসতে চায়, তাদের যদি, আমি প্রথমেই বলেছি, প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা প্রয়োজন হয়, দুটো বিষয় বলেছি। আজকে যেরকম আমাদের টিম কাজ করতেছে কনসালটেন্টরা, যদি কালকে প্রয়োজন হয় আরো 10টা স্কুল, যদি সরকারি কোনো স্কুল বা কলেজ তারা এই প্ল্যাটফর্মে যুক্ত হতে চান, তাহলে তারা আপাতত স্টার্ট আপ বাংলাদেশ প্ল্যাটফর্মে তাদের অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন, startupbangladesh.co.bd, সেখানে সাবমিট করতে পারবেন, অথবা আইসিটি ডিভিশনে যোগাযোগ করতে পারবেন, অথবা শিক্ষা সচিবকে যোগাযোগ করতে পারবেন। তাহলে আমরা যেটা করব, তাহলে আমরা সেই স্কুল বা কলেজগুলোতে আমরা এই প্ল্যাটফর্মগুলোকে যুক্ত করতে পারবো। সেটার জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তাটা আমরা আইসিটি ডিভিশন এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে করব। আর যেটা প্রশ্ন ছিল আরেকটা ইমদাদ এবং কুমার বিশ্বজিতের, সেটা হচ্ছে যে নিজস্ব প্ল্যাটফর্ম থাকবে কিনা যদি ফেসবুক বা জুম এরা যেহেতু বাংলাদেশের হোম গ্রোন সলিউশন না, তাহলে তখন কি হবে? তো আমরা এটা নিয়ে কাজ করছি যে আমাদের এখানে ডিজিটাল লাইভ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ইতিমধ্যে কয়েকটি স্টার্টআপের সাথে কথা হয়েছে। আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি। আমি আশা করছি, আমাদের, আপনি জানেন যে কথা নামে একটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা গত ফেব্রুয়ারিতে লঞ্চ করেছিলাম, এবং তারা কিন্তু ভার্চুয়াল হসপিটাল সহ বেশ কিছু সেবা তারা দিচ্ছে। তো ওইটা আমাদের একটা নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমাদের নিজস্ব সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। এরকম ভাবে এই জুম যেভাবে জনপ্রিয় হয়েছে, এখানকার কি কি ফিচার গুলো আছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করে আমাদের দেশের যাতে লাইভ ক্লাসরুম, লাইভ মিটিং, ভিডিও কনফারেন্স, এই সবগুলো কাজ করা যায়, তার জন্য আমরা একটা আসলে অনলাইন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা সহযোগিতা দিচ্ছি। যদি কেউ তাদের নিজস্ব আইডিয়া নিয়ে আসেন, তাও আমরা সহযোগিতা করব, প্রযুক্তিগত এবং আর্থিক সহযোগিতা এবং নীতিগত সহায়তা। পাশাপাশি আরেকটা প্ল্যাটফর্ম রেডি প্রায় হয়ে গেছে, এটা হয়তো কিছুদিনের মধ্যেই আমরা একটা পরীক্ষামূলক উদ্বোধন করতে পারবো। আর আমার মনে হয় যে ফুড ফর নেশন যেভাবে আমরা কৃষি মন্ত্রণালয় এবং প্রায় 23টি স্টার্টআপের সাথে মিলে একসাথে আমরা করেছি, আমার মনে হয় যে আইডিয়া প্রজেক্ট ডিরেক্টর কুমার বিশ্বজিতের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন এবং যত দ্রুত সম্ভব হলে 7 দিনের মধ্যে ফুড ফর নেশন যেভাবে আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, সেটাকে আলাদা করে আপনি এডুকেশন ফর নেশন একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, যেখানে আসলে রেসিডেন্সিয়াল মডেলের মতো আরো অন্যান্য সরকারি স্কুল এবং কলেজ যুক্ত হতে পারে সহজে, এবং তাদেরকে যাতে আমরা একটা কমন প্ল্যাটফর্ম থেকে সহযোগিতা দিতে পারি, সেটা অনেক সুবিধা হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে কারো, সাংবাদিক ভাইদের অথবা অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। স্যার, আমার একটি প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করেন। মাহাদীর মাহবুব। স্যার, আমি মোহাম্মদ মাহাদি মাহবুব, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আমি একজন ছাত্র। তো আমার প্রশ্নটি হচ্ছে, আমরা সকলের কাছে ইলেকট্রনিক ডিভাইস যদি আমরা ইনস্টল করতেও পারি, তার থেকে একটা বড় প্রবলেম হচ্ছিল দুর্বল ইন্টারনেট কানেকশন। আমাদের কাছে ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, কিন্তু আমি যদি সত্য কথাটা বলি, ঢাকা বা ঢাকার বাইরে কিছু অঞ্চলে ইন্টারনেট কানেকশন খুবই ভালো, কিন্তু আমরা যখনই শহর থেকে একটু গ্রামের দিকে যাই, তখনই ইন্টারনেট কানেকশনটা দুর্বল হতে থাকে। এই সময় যদি কোনো ছাত্র ক্লাস করার মধ্যে সময় তার ইন্টারনেট কানেকশনটা হারিয়ে যায়, এতে তার যেমন ক্ষতি হচ্ছে, তার থেকে বড় ক্ষতি হচ্ছে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার এবং এই প্রজেক্টটার। কারণ তারা তো, স্যাররা চাচ্ছে যে আমাদের এই প্রজেক্টটাতে সকল শিক্ষার্থীরা সমভাবে সমসময়ে বৈষম্যহীনভাবে পড়াশোনা করতে পারো, কিন্তু যদি ইন্টারনেট কানেকশনটাই দুর্বল হয়, তাহলে তো তাদের জুম মিটিং এ জয়েন করাটা সব থেকে বড় প্রবলেম।
আমাদের মাননীয় এবং সম্মানীয় যে অধ্যক্ষ মহোদয় সে বলেছে যে যেগুলো ইন্টারনেট প্রোভাইডার, যেগুলো সিম অপারেটর, তারা যদি আমাদের ছাত্রদের জন্য একটা বিশেষ কোনো প্যাকেজ খুলে দেয়, যেমন টেলিটক মহিলাদের জন্য বা নারীদের জন্য একটা বিশেষ প্যাকেজ খুলে দিয়েছে যেখানে তারা তাদের পছন্দ মতন করতে পারবে, এরকম করে যদি শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো প্যাকেজ খুলে দেওয়া হয় যেখানে ইন্টারনেট কানেকশনটা, বিশেষ করে ইন্টারনেট কানেকশনটাকে আমরা ফোকাসে রেখে ভঙ্গুর ইন্টারনেট কানেকশনটাকে রিডিউস করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ মাহাদি মাহবুবকে এই প্রশ্নতেই উত্তর। আমি স্যার আমার মনে হয় আমাদের শিক্ষাশিক্ষক স্যারকে বলতে পারি। স্যার স্যার কিছু বলবেন? প্রতিমন্ত্রী মহোদয়। আমার মনে হয় যে মাহবুব যে কথাটা বলেছে এটা খুবই যুক্তিযুক্ত, এবং আমি সবসময় একটা বিষয়ে বলে থাকি যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক চাহিদার পর যদি ষষ্ঠ কোনো মৌলিক চাহিদাকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে সেটা হওয়া উচিত ইন্টারনেট ব্যবহারের অধিকার। এবং এই ইন্টারনেট ব্যবহারের অধিকার থেকে আসলে মৌলিক চাহিদার সাথে আমাদের যুক্ত করে দেওয়া উচিত, কারণ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদাকে যদি আমরা এই আধুনিক যুগে নিশ্চিত করতে চাই তাহলে আসলে ইন্টারনেটটা কিন্তু যুক্ত করতে হবে। আমরা যদি শিক্ষার সাথে ইন্টারনেটকে যুক্ত না করি তাহলে বৈষম্য মুক্ত সবার জন্য শিক্ষা নিশ্চিত করা কঠিন। যদি আমরা খাদ্য সরবরাহের কথা বলি, আমরা দেখতে পেলাম যে একটা ডেটাবেজ করতে যে ত্রাণ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যে মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে সারা দেশে 50 লক্ষ দরিদ্র পরিবারকে অর্থ সহায়তা দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম ব্যবহার করলেন, সেখানে কিন্তু ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার ফলেই এটা স্বচ্ছতা, দ্রুততা, জবাবদিহিতা নিশ্চিত হলো। আমরা ভার্চুয়াল কোর্টে কথা বলতে পারি সব জায়গায়, এমনকি স্বাস্থ্যসেবাটাকে যদি সবার কাছে আমরা বৈষম্য মুক্তভাবে পৌঁছে দিতে চাই তাহলে ইন্টারনেট যুক্ত করার কোনো বিকল্প নেই। তো সেই ক্ষেত্রে আমাদের গত 11 বছর আগের যে বাংলাদেশের যে ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার আর আজকের যে ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু রাত আর দিন তফাৎ। কারণ মাহবুব হয়তো আজকে যে প্রশ্ন করলো মাহাদি মাহবুব, সে কিন্তু 2008 সালে, আমি জানি না যে মাহবুবের বয়স কত ছিল মাহাদির বয়স তখন 2008 সালে? স্যার 8 বা 9 বছর ছিল স্যার। তো তুমি যখন 8 বছর বয়স, আজ থেকে 11 বছর আগে, তখন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 56 লাখ এবং ইন্টারনেটের দাম পার এমবিপিএস ছিল 78,000 টাকা। এবং ঢাকা রাজধানী শহরের বাইরে শুধুমাত্র চিটাগাঙে অল্প কিছু এলাকায় ছাড়া বাংলাদেশের কোনো প্রান্তে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না। 3G তো পরের কথা, 4G তো পরের কথা, কোনো মিনিমাম ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না। ইন্টারনেট ইউজারের সংখ্যা ছিল 56 লাখ। 11 বছর পরে এসে বাংলাদেশে ইন্টারনেট ইউজারের সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে। এবং এখন এই বিশেষ করে 2 মাসে যে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমরা ঘরে বন্দী, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে ব্রডব্যান্ড ইউজারের সংখ্যা বেড়ে গেছে এবং এখন 3,500 ইউনিয়নে কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল আমরা পৌঁছে দিয়েছি একবার ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত। এবং মোবাইলের নেটওয়ার্ক কিন্তু সিগন্যালটা আছে প্রায় 95% ল্যান্ড এরিয়া কভার করা গেছে, আর 4G মোটামুটি হয়তো ইউনিয়ন পর্যায়ে চলে গেছে এবং 3G গ্রাম পর্যায়ে আছে। তো আমি এই জন্য বলছি যে এটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে যে এই সব উন্নয়নটা হয়েছে মাত্র 11 বছর। অর্থাৎ একটা দেশ বা একটা জাতিকে একেবারে মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি, দরিদ্র রাষ্ট্র থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করতেছে জননেত্রী শেখ হাসিনা মাত্র 11 বছর সময়ের মধ্যে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা জানি যে আমাদের মিলেনিয়াল জেনারেশন, আমাদের বর্তমান যে গ্লোবাল ভিলেজের যারা সিটিজেন, তারা কিন্তু সবসময় একটু প্রত্যাশা বেশি করবে। কারণ আমাদের জেনারেশন 2008-এ আমার বয়স 28 ছিল, তখন আমি কিন্তু তুলনা করতে পারছি যে 2008-এর কি সিচুয়েশন ছিল ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের, আর 11 বছর পরে এসে এই কম্পারিজনটা কিন্তু আমার পক্ষে করা সহজ। কিন্তু মাহাদি মাহবুব, আমাদের যারা মিলেনিয়াল জেনারেশন, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কিন্তু আসলে কঠিন। তাদের কিন্তু এটা স্বাভাবিক যে তারা জন্ম নিয়েছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, তারা ইন্টারনেট
নিয়েই বড় হয়েছে, ফলে তারা কিন্তু এখন দেখছে ইউএসএ, ইউরোপ কিংবা সিঙ্গাপুর, এই যে উন্নত দেশগুলো তারা কিভাবে অ্যাক্সেস করছে, তাদের ফ্যাসিলিটিস গুলো কি, অথবা ঢাকার সাথে অন্য জায়গার তুলনাগুলো তারা ওইভাবে করতে পারছে। সো আমি এটা অবশ্যই গুরুত্ব সহকারে নিচ্ছি। তবে আমি এইটুকু এই জন্য বললাম যে একদিকে যেরকম আমাদের প্রত্যাশা থাকবে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি, এটা অবশ্যই আনন্দের কথা। আমার খুবই ভালো লাগবে যখন কেউ একজন প্রশ্ন করে যে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ সিঙ্গাপুর লঞ্চ করেছে, সাউথ কোরিয়া লঞ্চ করেছে, জার্মানি লঞ্চ করেছে, আমরা কেন এখনো করতে পারিনি? এই প্রশ্নগুলো শুনলে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হই যে আজকে বাংলাদেশ সেই পর্যায়ে গেছে যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানেরা বাংলাদেশকে আসলে সেই উন্নত বিশ্বের সাথে সবসময় কিন্তু তুলনাটা করে তারা চায়। তো এটা কিন্তু এই যে স্বপ্নটা এবং এই যে আত্মবিশ্বাসটা আমাদের বৃদ্ধি হয়েছে, আমরা যে একটা উন্নত দেশ কল্পনা করি, উন্নত সেবা, এটা কিন্তু আসলে মূলত জননেত্রী শেখ হাসিনাই আমাদেরকে আসলে এই স্বপ্নটা দেখতে এবং আমাদের আত্মবিশ্বাসটা বাড়াতে উনি কিন্তু অনুপ্রাণিত করেছেন। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই আমরা প্রত্যেকটা কিন্তু স্কুলে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব করে দিয়েছি, ৮,০০০ স্কুলে হয়েছে এবং আমাদের প্ল্যান ছিল যে ২১-এর মধ্যে আরো ১০,০০০ করবো, হয়তো একটু বিলম্বিত হবে করোনা ভাইরাসের কারণে। এবং আমরা কিন্তু রেসিডেন্সিয়াল মডেল সহ সারা বাংলাদেশে ৮,০০০ স্কুলে কিন্তু শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব করে দিয়েছি, যেখানে কিন্তু বিনামূল্যে ইন্টারনেট এবং ২০ থেকে ২৫টি কম্পিউটার আমরা সরকারের পক্ষ থেকে সরবরাহ করেছি। এবং আমার জানা মতে যে 50% ডিসকাউন্ট প্রাইসে কিন্তু ইন্টারনেট দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এবং যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কোনো চাহিদা থাকে সেটা জানালে কিন্তু আমরা সেখানে ইন্টারনেটের ব্যান্ডউইথ বাড়িয়ে দেওয়া এবং তার প্রাইস কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। তবে ইন্ডিভিজুয়াল ইউজারের ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন এসেছিল, যদি কেউ ল্যাপটপ বিশেষভাবে কোনো সুযোগ চান তাহলে কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে আবেদন করলে আমাদের যে দেশে উৎপাদন হচ্ছে এখন ওয়ালটন ল্যাপটপ, আমরা কিন্তু ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ ওয়ান ড্রিম এই কর্মসূচিটা শুরু করেছিলাম ২০১৬ সালে। মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়া উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যে আমরা ২,০০০ ল্যাপটপ ওই কর্মসূচির আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে দিয়ে দিচ্ছি, যদিও আমরা কলেজ পর্যায়ে এখনো নামিনি। কিন্তু যদি এই বিশেষ পরিস্থিতিতে, যেটা শিক্ষা সচিব মহোদয় বললেন, দু একটা স্কুল বা কলেজ যদি বিশেষভাবে তাদের জরিপ চালিয়ে যদি সেই স্কুলের ২,০০০-৫,০০০ ছাত্রছাত্রীদের মধ্যে ৫ জন, ১০ জন বা ১০০ জন বা ২০০ জন এরকম অসচ্ছল ছাত্র ছাত্রী থাকেন, তারা যদি স্কুলের প্রিন্সিপাল স্যার তারা অথবা শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে বিশেষভাবে তালিকাটা প্রণয়ন করেন যাচাই বাছাই সাপেক্ষে, তাহলে তাদেরকে আমরা সাবসিডাইজড প্রাইসে কিংবা একটা ইনস্টলমেন্টের সুযোগ দিয়ে আমরা কিন্তু ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ ওয়ান ড্রিম প্রজেক্টের আওতায় হয়তো ১০০-২০০ আমরা কিন্তু ডিভাইস আমরা কিন্তু সাপোর্টটা দিতে পারি, সেই সুযোগটা আমরা রেখেছি, এটা আমরা কিন্তু রাখছি। তো সেটাও হতে পারে। পাশাপাশি কোনো ইনোভেটিভ সলিউশন আসতে পারে যে হয়তো ৫,০০০ টাকাও কিন্তু এখন বেশ ভালো স্মার্টফোন পাওয়া যায়। ৭,০০০, ৮,০০০, ১০,০০০ টাকায় কিন্তু আমাদের দেশে স্মার্টফোন উৎপাদন হচ্ছে। এমনকি স্যামসাংও কিন্তু S10 এর মতো আধুনিক মানে স্মার্টফোন বাংলাদেশে কিন্তু অ্যাসেম্বল হচ্ছে। আমি একটা ব্যবহার করছি গত প্রায় ৬-৭ মাস হলে, বেশ ভালো সার্ভিস দিচ্ছে। ওয়ালটন যদি আপনি বলেন ল্যাপটপ কিংবা স্মার্টফোন, তারাও ভালোই করছে। আমি সেগুলো ব্যবহার করে দেখছি যে ইউজার এক্সপেরিয়েন্স অন্য সবার কাছে শুনছি, আমি নিজেও ব্যবহার করছি। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো কিন্তু আমরা কোনোটাই বাদ দিইনি। আমরা এগুলো মাথায় রাখছি এবং আপনাদের কোনো সলিউশন থাকলে, সাজেশন থাকলে জানাবেন। আর মাহবুব মাহবুব যেটা বললেন সেটার সাথে আমি একমত। আমরা আসলে সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের কাছে যেহেতু ২ মাস পার হয়ে গেল, আমিও আমার ছাত্র বন্ধুর সাথে একমত হয়ে আমিও আহ্বান জানাতে চাই। যদিও এটা আমার ডোমেইনের বাইরে, আমরা আইসিটি ডিভিশন থেকে আসলে সেই রেগুলেটরি অথরিটি হিসেবে কাজ করতে পারি না বা বলতে পারি না। কিন্তু আমি আবেদন জানাচ্ছি যে ছাত্র-ছাত্রীদের যদি আইডি ভেরিফাই করে যে তারা রেগুলার স্টুডেন্ট কিনা, সেই অনুযায়ী তারা এই বিশেষ প্রোডাক্টিভ কাজে যদি ব্যান্ডউইথ ব্যবহার করতে চায়, তাহলে সেই প্যাকেজের আওতায় যেন আসতে পারে। একদম ইন্টারনেট ফ্রি না হলেও একটা সাবসিডাইজড প্রাইস যাতে প্যাকেজ দিতে পারে, তার জন্য ৪টি মোবাইল নেটওয়ার্ক অপারেটরের কাছে
আমি এর আগেও বলেছি তাদের সিইওদের সাথে বৈঠকে, এবং এখনো সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে যদি আর কোনো প্রশ্ন কি আছে আমাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে? জি স্যার, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আজকে আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ, তাসকিন। এখন মনে করেন স্যার, যদি আমরা কেপেবল হই সব স্টুডেন্টকে ল্যাপটপ বা ফোন এই ফ্যাসিলিটিটা দিতে, বাট অনেকে তো সফটওয়্যারটা চালাতে পারে না, এটা আমরা কেমনে এনশিওর করবো যে তারা এটা শিখেছে যে কেমনে জুমটা চালাতে হয়, কেমনে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে? এটাই স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ তাসকিনকে প্রশ্ন করার জন্য। ফারুক আছে? স্যার প্রতিমন্ত্রী আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম প্রথমে। জি আছে স্যার। পাইলটিং যখন করে তখন প্রশিক্ষণটা দিয়েছিলাম। তাসকিন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে আসলে আমাদের আমি গত কয়েকদিন হলেই আমি একটা বিষয় ভাবছিলাম যে আমাদের এই গ্লোবাল ভিলেজের সিটিজেন যারা মিলেনিয়াল, এই 21 শতকের জন্ম নেওয়া প্রজন্ম, তারা কিন্তু অল্প বয়সেই অনেক বেশি ম্যাচিউরড এবং তারা অনেক জ্ঞান অর্জন করতে পারে, কারণ জ্ঞান এখন উন্মুক্ত। কারণ আসলে এখন এই ইন্টারনেটে অ্যাক্সেস থাকার ফলে এখন কিন্তু আমি নিশ্চয়ই তাসকিনের মনে আছে, আমি যখন গিয়েছিলাম শামীম স্যারের উনিশে মনে আছে, আমাদের যখন টেক ফেস্টিভ্যাল হয়েছিল রেসিডেন্সিয়াল মডেলে, তখন ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশন নিয়ে যে সকল চমৎকার প্রজেক্টগুলো শোকেস করা হচ্ছিল, ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছিল, এটা আসলে অভাবনীয় রেসিডেন্সিয়াল মডেলে। তো আমার মনে হয় যে সেই বিষয়টা আমরা খেয়াল রাখছি। তো সেই ক্ষেত্রে যদি কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয় যে অনলাইন ক্লাস কিভাবে অ্যাটেন্ড করবে এবং অনলাইন ক্লাসে কিভাবে তারা যুক্ত হবে, ডিজিটাল ডিভাইস কিভাবে অপারেট করবে, এর জন্য ডিজিটাল লিটারেসি সেন্টার আমরা করছি। তো ডিজিটাল লিটারেসি সেন্টার যতদিন না পর্যন্ত অফিসিয়ালি তৈরি হচ্ছে, তার আগ পর্যন্ত আমাদের দুটো প্ল্যাটফর্ম আছে সরকারের পক্ষ থেকে। যেটা একটা আমি বলেছি যে এই করোনাকালীন সময়ে আমরা লঞ্চ করেছি eduhub.gov.bd। eduhub.gov.bd এটা একটা সাইট, একটি প্ল্যাটফর্ম অনলাইনে করেছি, যেখানে যে কোনো কেউ গেলে যে কোনো পাঠটা নিতে পারবে। আরেকটা হচ্ছে মুক্ত পাঠ, সেখানে কিন্তু এই ধরনের কারিগরি শিক্ষা, এই ধরনের হাতে কলমের শিক্ষা, যাতে প্রযুক্তিগত এবং ডিভাইস অপারেশন করা, এগুলো ব্যাপারগুলো অপারেট করা, এই বিষয়গুলো জানতে পারবে। আর তাসকিন যদি স্পেসিফিকলি মানে যেরকম বললো, সেটা যদি আইডিয়া বা স্টার্টআপ বাংলাদেশ থেকে কিছু টিউটোরিয়াল তৈরি করে সেগুলো অনলাইনে দিয়ে দেওয়া হয় এবং এডুকেশন ফর নেশন ওয়েবসাইটে এগুলো সংযুক্ত করা হয়, আপলোড করা হয়, তাহলে কিন্তু সবার জন্য সুবিধা হবে। কারণ আমাদের প্রযুক্তি সেই সহযোগিতা করে দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমরা এই টিউটোরিয়ালগুলো রাখি, তাহলে যে কোনো কেউ কিন্তু সহজেই সেগুলো শিখে নিতে পারবে, জেনে নিতে পারবে এবং সেই সফটওয়্যার সম্পর্কে ধারণা পাবে, ডিজিটাল ডিভাইস অপারেট করার বিষয়ে শিক্ষা নিতে পারবে এবং তারা অনলাইন শিক্ষার ব্যাপারেও অনেক জ্ঞান অর্জন করতে পারবে। তো চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ এবং সবাইকে এত সময় দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আশা করছি যে আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং আপনাদের যৌক্তিক প্রশ্ন এবং সমালোচনা আমাদের আগামী দিনে আরো সুন্দরভাবে পথ চলতে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের যে এডুকেশন ফর নেশনের কার্যক্রমের যা আমরা রেসিডেন্সিয়াল স্কুলের কার্যক্রম আজকে উদ্বোধন হলো। আমরা সংযুক্ত থাকবো, কিছুক্ষণ পরেই আমাদের ক্লাস শুরু হবে। আমাদের প্রিন্সিপাল স্যার বলতে পারেন কখন আমাদের ক্লাসগুলো শুরু হবে, একটু আমরা পিছিয়ে আছি। স্যার বলার আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানে মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করতে পারি। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তোমার কোশ্চেন, ঠিক আছে। স্যার, জুম অ্যাপে যে আমাদের ক্লাসটা হবে স্যার, সেখানে অতিরিক্ত ব্যান্ডউইথের প্রয়োজন হয়, যা স্যার আমরা মাঝে মাঝে দেখি যে জুমে ক্লাস করতে গেলে যে হ্যাং হয়ে যায় অথবা যে কোনো সমস্যার সৃষ্টি হয়, যা স্যার অনেক ক্লাসের ক্ষেত্রে স্যার অনেক অসুবিধার সৃষ্টি করে। এক্ষেত্রে স্যার আইসিটি ডিপার্টমেন্ট কি আমাদের কোনো সহযোগিতা করবে?
অ্যাকচুয়ালি প্রযুক্তিগত যে বিষয়টা হয় সেটা যখন হ্যাং হয়ে যায় তখন ওই টাইমটা তোমার যে অংশটুকু আছে সেটা পরবর্তীতে তোমাকে যখন আবার তোমাকে আপলোড করা হয় তো ক্লাসটা যেহেতু রেকর্ডিং করা হচ্ছে তো পরবর্তীতে সেটা সংযুক্ত করে দিতে পারো। একটু প্রযুক্তিগত দিকটা হয়তো দেখা যাচ্ছে যে তোমার বাসায় যে ব্যান্ডউইথ আছে, তোমার বাসায় যে ওয়াইফাই আছে সেখানে কানেকশনের কারণে হয়তো কিছুটা প্রবলেম হয়। অনেকেরই এই ধরনের প্রবলেম হতে পারে। তারপরে সেই জন্য আমরা বিকল্পভাবে রেখেছি যে আমাদের পুরো ক্লাসটা রেকর্ডিং হয়, পরবর্তীতে তোমরা যে অংশটুকু মিস করেছো সেটা পরবর্তীতে তুমি সংযুক্ত হতে পারো। এখানে ৩টা সমাধান আছে মোহাম্মদ হাসান। একটা সমাধান হচ্ছে যে তুমি যেখান থেকে অ্যাক্সেস করছো ইন্টারনেটে সেখানকার মানে ইন্টারনেট কানেক্টিভিটি রিলায়েবল হয় এবং স্পিডটা যথেষ্ট থাকে। দ্বিতীয় সমাধান হচ্ছে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম ডেভেলপ করা, যাতে সেটা এমনিতে জুম কিন্তু অনেক লাইট অ্যাপ এবং খুব কম কিন্তু আসলে ব্যান্ডউইথে এটা চলমান থাকতে পারে। আমরা দেখেছি অন্যান্য প্ল্যাটফর্মের থেকে তুলনামূলক আর কি জুম কম ব্যান্ডউইথে এটা সার্ভিসটা সিমলেস দিতে পারে, সেটা তুলনামূলকভাবে ভালো, অনেক লাইট অ্যাপ। আর তৃতীয় যে সমাধানটা সেটা হচ্ছে যে যেটা একটু আগে সম্ভবত তাসকিন বলেছিল যে এই যে বিশেষ প্যাকেজ, অর্থাৎ কে কোন অ্যাপ ব্যবহার করছে। কারণ এই মুহূর্তে কিন্তু হয়তো ফেসবুক কিংবা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন আছে, ইনস্টাগ্রাম, সেখানে কিন্তু অনেক সময় আমরা অনেক সময় অপচয় করি কিংবা মোবাইলে গেম খেলি, কিন্তু জুমে কিন্তু এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্টিভ কিন্তু ইউজ করছি, অর্থাৎ জুম মিটিং এ হয়তো অফিসিয়াল মিটিং গুলো করছি কিংবা ক্লাসগুলো চলছে। সো এই ক্ষেত্রে কিছু বিশেষ অ্যাপের জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা আসলে দিতে পারি। নীতিগতভাবে যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে এটা হতে পারে। আরেকটা সমাধান হতে পারে যে স্টুডেন্টদের জন্য যারা এডুকেশনের কাজে ইন্টারনেট ব্যবহার করছে তাদেরকে স্পেশাল প্যাকেজ দিয়ে দেওয়া, স্পেশাল একটা রেজিস্ট্রেশন সিস্টেম করে দেওয়া, যেটার মাধ্যমে আমরা হয়তো একেবারে সম্পূর্ণ বিনামূল্যে না হলেও একটা মানে সাবসিডাইজ প্রাইসে আমরা ইন্টারনেট দিতে পারি। সো সেটাও আমার মনে হয় যে যদি এরকম অবস্থা আরো 6 মাস বা 1 বছর চলমান থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের ভাবতে হবে বা ভাবা উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি একটু বিদায় নিচ্ছি, আমার আরো একটা মিটিং আছে। Sir, thank you very much, sir. Thanks for your presence. Thank you. ক্লাস হওয়ার কথা ছিল, শুরু হওয়ার কথা ছিল, তো অলরেডি বেজে গেছে 11:41। ক্যান উই স্টার্ট এট 12? 12টা কি শুরু করতে পারি? স্যার 12টায় আরেকটা ক্লাস আছে স্যার।